আচ্ছা, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো স্যার, দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক জি আছে। স্যার, দেখা তাহলে যাচ্ছে স্যার। তাহলে আমরা শুরু করি নাকি? জি স্যার। জি স্যার, শুরু করা যায়। এখন তো কেউ আচ্ছা, আমি তোমাদেরকে মিউট করে রাখছি। যদি কারো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা একটু লিখে রাখবা, কারণ মাঝখানে যদি কোয়েশ্চেন করো তাহলে আমার হয়তো শুনতে অসুবিধা হবে। সবাই যদি একত্রে কোয়েশ্চেন করো শুনতে অসুবিধা হবে। যদি কোথাও কোয়েশ্চেন থাকে তোমরা সেটা লিখে রাখবা, আমি সবার লাস্টে শুনবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা সম্ভবত লাস্ট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন নিয়ে পড়ছিলাম, যে কিভাবে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন করা যায়। তার মধ্যে আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই রিডাকশন, ইন্টিগ্রেশন বাই ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন, এই টাইপের বেশ কিছু আমরা টেকনিক দেখেছিলাম যাদের মাধ্যমে ইন্টিগ্রেশন করা যায়। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? কেউ একজন কনফার্ম করো। জি স্যার, জি স্যার। স্যার শোনা যাচ্ছে, শুনছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জটিল এরকম আমাদের ইন্টিগ্রেশন আছে যেগুলো আমাদের গতানুগতিক যে টেকনিক আছে ওই টেকনিক গুলো দিয়ে আসলে সলভ করা স্যার, ডিফিকাল্ট। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? স্যার আপনার আওয়াজটা স্যার ভাঙা ভাঙা আসতেছে। আওয়াজ ভাঙা ভাঙা আসতেছে। এটা নেট আমি ক্লিয়ার পাচ্ছি। আচ্ছা, এটা হতে পারে তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম করতে পারে, এই জন্য ভাঙা ভাঙা আসতে পারে। হ্যাঁ, একটু ওয়েট করো, ওয়েট করলে হয়তো আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা আমাদের স্যার ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তো কিছু এরকম জটিল আমাদের ইন্টিগ্রেশন আছে যেগুলো সলভ করার জন্য দুইটা ফাংশন আসছে। একটা ফাংশনকে বলা হয় গামা ফাংশন, একটাকে বলা হয় বিটা ফাংশন। তো আজকে আমরা শিখবো গামা ফাংশনটা কি এবং এটা দিয়ে কিভাবে ইন্টিগ্রেশন সলভ করা হয় এবং কোন ধরনের সমস্যা এই গামা ফাংশন দিয়ে সলভ করা হয়। এর পাশাপাশি বিটা ফাংশনটা কিরকম দেখতে এবং এই বিটা ফাংশন দিয়েও কোন ধরনের আমরা ইন্টিগ্রেশন করতে পারবো এবং কিভাবে করতে পারবো। আচ্ছা, তো শুরুতেই একটা গামা ফাংশন যদি আমরা দেখতে চাই, একটা গামা ফাংশন দেখতে এরকম হয়। আমার কার্সরটা সবাই খেয়াল করবা। একটা গামা ফাংশন হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু গামা n। এই সাইনটাকে বলা হয় গামা n। তো এটা হচ্ছে একটা গামা ফাংশন। আমরা এই ফর্মুলাটা ইউজ করে আজকে শিখবো কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। আচ্ছা, এখন যদি গামা থাকে, ধরো কোন একটা ভ্যালুর উপরে গামা আছে, গামা থ্রি এর ভ্যালু হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। মানে গামার ভিতরে যে ভ্যালুটা থাকবে ওইটা থেকে এক কম। যদি এখানে আমার 6 থাকে তার মানে 5 ফ্যাক্টরিয়াল, যদি 7 থাকে তার মানে 1 কম 6 ফ্যাক্টরিয়াল, যদি 3 থাকে তার মানে 2 ফ্যাক্টরিয়াল। তার মানে আমরা যদি গামা সামথিং যদি বের করতে পারি, ওখান থেকে আমরা ইজিলি এর ভ্যালু কত হবে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসি। তাহলে আমাদের যে গামা ফাংশনটা দেখতে এরকম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু গামা n। এটার আর একটা ভার্সন আছে, আর একটা অল্টারনেটিভ আছে, সেটা 2 নম্বর দিয়ে লেখা আছে, দেখো। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x। এখানটাতে অতিরিক্ত একটা a আছে। আগের যে আমাদের ফর্মুলা ছিল বা ফাংশন ছিল সেখানটাতে a ছিল না, বাট এখানটাতে অতিরিক্ত একটা a আছে। e টু দি পাওয়ার ax dx ইকুয়াল টু গামা n ভাগ বা বাই a টু দি পাওয়ার n। এখানটাতে এই যে অতিরিক্ত আমার a ছিল, আমাদের যে ফর্মুলাতে আবার লাস্টে আমরা ওই a টু দি পাওয়ার n দ্বারা আবার ডিভাইড করে দিচ্ছি। তো এই দুইটা হচ্ছে ফর্মুলা। আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে দেখবো কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় এবং কোন কোন ধরনের ইন্টিগ্রেশন করতে হয়। আচ্ছা, তার আগে খেয়াল করো, দেখো আমাদের যে প্রথম যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা দেখো এক্স এর পাওয়ার আছে n মাইনাস 1, এক্স এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আর আমার গামার ভিতরে ভ্যালু আছে n। তার মানে আমার এক্স এর উপরে যে পাওয়ার যেটা থাকবে, এক্স এর পাওয়ার এখানে n মাইনাস 1, এই পাওয়ারটা হচ্ছে আমার গামার ভিতরে যে ভ্যালুটা আছে তার থেকে 1 কম। তো তার মানে এইখানে যদি 2 থাকে গামার ভিতরে থাকবে 3, এইখানে যদি 3 থাকে তার মানে গামার ভিতরে থাকবে 4। মানে
আমার এইখানে পাওয়ারটা হচ্ছে গামার ভিতরে যে ভ্যালুটা থাকবে তার থেকে 1 কম থাকবে। এখন যদি এরকম কোন একটা ফাংশন থাকে 0 টু ইনফিনিটি x⁻³ e⁻⁻x dx, তাহলে গামার ভিতরে ভ্যালু আসবে, যেহেতু এখানে 3 আছে তার মানে আমার এই গামার ভিতরের ভ্যালুটা এই 3 থেকে 1 বেশি হবে, তার মানে এখানে হবে গামা 4। তার মানে এরকম যদি কোনো ফাংশন থাকে 0 টু ইনফিনিটি x⁻³ e⁻⁻x dx, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমাদের যে রেজাল্ট আসবে রেজাল্ট হবে হচ্ছে গামা 4, এবং গামা 4 এর ভ্যালু আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল। গামা 4 এর ভ্যালু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু যেটা হবে ওইটাই হবে ওইটার আনসার। আচ্ছা সবাই একটু কনফার্ম করো শুনতেছো কিনা আমার কথা? Yes, sir, জি শুনতে স্যার। পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি, স্যার সমস্যা নাই। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে এই গামা ফাংশনের কিছু প্রপার্টিজ আছে, আমরা শুরুতে দেখে নেই প্রপার্টিজ গুলো কিরকম। একটা প্রপার্টিজ হচ্ছে এরকম, গামা n+1 এটাকে লেখা যায় n গামা n। গামা n+1 এটাকে আমরা লিখতে পারি n গামা n। আমরা শুরুতেই দেখবো যে এটা আসলে কিভাবে প্রুভ করা যায় এই গামা ফাংশনের মাধ্যমে। তো আমরা ফর্মুলা অনুযায়ী জানি যে গামা n সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x⁻n−1 e⁻⁻x dx। আচ্ছা এবার যদি আমি n এর পরিবর্তে যদি আমি n+1 বসাই, n এর পরিবর্তে যদি n+1 বসাই, তাহলে এখানটাতে আসতেছে গামা n+1, মানে আমার এই যে এখানে n আছে, n এর পরিবর্তে আমি n+1 বসালাম, তাহলে এই পাশটাতে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ঠিক থাকলো, আর এইখানে n এর পরিবর্তে আসবে n+1, তার মানে n এর পরিবর্তে n+1 অতিরিক্ত আছে আমার -1, আর একটা -1 আসলো, আর বাকি অংশটুকু ঠিক থাকলো e⁻⁻x dx। আচ্ছা এবার x এর উপরে যে পাওয়ার আছে n+1 -1, এখানে +1 -1 কাটাকাটি যাচ্ছে, শুধু n থাকতেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 0 টু ইনফিনিটি x⁻n e⁻⁻x dx। আচ্ছা এবার এটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব ইউভি সূত্র ধরে, একটাকে কনস্ট্যান্ট ধরবো, বাকিটাকে ইন্টিগ্রেশন করব ওই 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 পদ্ধতিতে। আমরা শুরুতে ধরে নিলাম xn হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা e⁻⁻x যেটা আছে এটাকে ইন্টিগ্রেশন করব। এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে ইউ কে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, দেন ভি কে আমরা ইন্টিগ্রেশন করলাম, দেন মাইনাস সাইন, আবার ইন্টিগ্রেশন চিহ্ন। এবার ইউ যেটা আমরা কনস্ট্যান্ট ধরছিলাম ইউ কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশন করার পর এখানে আবার যেটা আমার ভি আছে ভি কে আবার তোমরা ইউভি এর ফর্মুলা যেটা জানো সেই ইউভি এর ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমরা এখানটাতে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করার পরে কি হয় দেখো, এখানে x⁻n কনস্ট্যান্ট থাকবে, আর e⁻⁻x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি -e⁻x হবে, -e⁻x, আর এখানে লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এখানে মাইনাস সাইন থাকবে, আবার এখানে যে ইন্টিগ্রেশন সাইন আছে 0 থেকে পাই, ঠিক আছে। এবার x⁻n কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় এটা হবে n x⁻n−1, সেটা আমরা লিখলাম এখানে n x⁻n−1, আর এইখানে যে e⁻⁻x dx আছে এটাকে ইন্টিগ্রেশন করা হলে সেম -e⁻⁻x হবে। আচ্ছা আর dx যেটা অতিরিক্ত আছে সেটা এখানে রয়ে গেল। এবার এখানে যদি আমি ভ্যালু বসাই, এখানটাতে যদি আমি লিমিট যেটা আছে লিমিট যদি বসানো হয়, আর তোমরা জেনে রাখবে যে e⁻−α এটার ভ্যালু হচ্ছে 0, আবার যদি 0-র পাওয়ার যদি কোনো কিছু হয় সেটার ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি যদি এখানটাতে শুরুতে আলফা বসাই তাহলে হবে α⁴n -e⁻−α, তার মানে এই দুইটা টার্ম যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আছে, এটা যে কোনো একটা 0 হয়ে যাওয়া মানে হচ্ছে টোটাল রাশিটাই 0 হয়ে যাবে। তো আলফা বসালে যেহেতু এই ব্র্যাকেটের মধ্যে অংশটুকু 0 হয়ে যায়, তাহলে আমি টোটালটাকে বলতে পারি 0। এবার মাইনাস সাইন, এবার 0 বসালে আমার প্রথম যে 0⁻n হয় তার মানে এই টার্মটা 0 হয়ে যাওয়া মানে হচ্ছে এর সাথে যেটা মাল্টিপ্লিকেশন আকারে আছে টোটালটা 0 হয়ে যাবে, তখন আমি বলতে পারি 0 - 0, তার মানে এই এখানটা আমি যদি আলফা বসাই অথবা 0 বসাই দুইটাতেই আমি 0 পাচ্ছি। আচ্ছা এবার এখান থেকে আমি এনটাকে বাইরে নিয়ে আসলাম, আর এখানে যে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ভিতরে কি থাকছে 0 থেকে ইনফিনিটি হচ্ছে আমার লিমিট x⁻n−1 আর e⁻⁻x dx থাকছে এখানটাতে। আচ্ছা তাহলে এখানে 0 থেকে 0 যদি বাদ দেই কিছুই হচ্ছে না এখানটাতে, এই টার্মটা বাদ গেল, থাকতেছে n 0 থেকে ইনফিনিটি, আর বাকি যে টার্মটুকু আছে বাকি টার্মটুকু থাকতেছে। এবার যদি আমরা ফর্মুলার দিকে তাকাই, আমাদের যে মেইন ফর্মুলা ছিল, মেইন ফর্মুলাটা ছিল এরকম 0 থেকে ইনফিনিটি x⁻n−1 e⁻⁻x dx সমান ছিল গামা n, যেটা আমরা এখানটাতে আমাদের যে মেইন যে ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি x⁻n−1 e⁻⁻x dx এই সমান হচ্ছে গামা n। তাহলে আমার এইখানে যে টার্মটা আছে এই টার্মটার পরিবর্তে আমরা গামা n লিখতে পারি, তাহলে n গামা n,
তাহলে আমাদের শুরুতে কি ছিল? শুরুতে হচ্ছে এখানটা দেখো গামা এন প্লাস ওয়ান, এখানটায় আছে গামা এন প্লাস ওয়ান। গামা এন প্লাস ওয়ান এর পরিবর্তে আমরা কি পেলাম? এন গামা এন। তাহলে আমাদের যে একটা প্রপার্টিস ছিল গামা এন প্লাস ওয়ান সমান হচ্ছে এন গামা এন, সেটা এভাবে প্রুফ হয়ে গেল। বুঝতে পারছি সবাই? জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা ঠিক জি আছে। স্যার, একটু 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 বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড যে প্রপার্টিস আছে, সেকেন্ড প্রপার্টিসটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন 0 to 1 লিমিট এখানটাতে log 1y n টু দি পাওয়ার -1 dy সমান গামা n। আচ্ছা, এইটা আমাদের প্রুভ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এবার যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের যে ফর্মুলা যেটা ছিল এই ফর্মুলাটা যদি আমরা খেয়াল করে দেখো, ফর্মুলায় যেটার x যেটা x এর পাওয়ার হচ্ছে n-1, আবার ই এর উপরে হচ্ছে ওই এক্সটা, মানে এখানে এই যেটা আমার বেইজে এক্স আছে এই এক্সটাই হচ্ছে আবার ই টু দি পাওয়ারে ই এর উপরে পাওয়ার আকারে চলে যাচ্ছে। এটা একটু খেয়াল করো সবাই। তাহলে দেখো এখানে যদি আমার n-1 পাওয়ার থাকে, তাহলে এর যে বেইজ যেটা হবে, বেইজ হবে একটা সিঙ্গেল রাশি, বেইজ হবে একটা সিঙ্গেল রাশি। বেইজ যেটা একটা সিঙ্গেল রাশি হবে, এই জন্য আমি শুরুতে ধরে নিলাম log 1y সমান x। তাহলে আমার এখানে log 1y এর পরিবর্তে যদি আমি x বসাই, তাহলে x টু দি পাওয়ার n-1 হচ্ছে, যেটা আমার ফর্মুলা অনুযায়ী ঠিক আছে। এই জন্য আমি ধরে নিলাম log 1y সমান হচ্ছে x। আচ্ছা, এবার log এর বিপরীত হচ্ছে ই। log এর বিপরীত, যেমন আমরা a স্কোয়ার কে যদি x স্কোয়ারের বিপরীত হচ্ছে রুট, মানে আমি যদি x স্কোয়ার থাকে, আমি যদি শুধু x রাখতে চাই, আমার রাইট সাইডে তখন রুট চলে যায়। তেমনি এখানটা তো যদি আমি লগটাকে সরাই ফেলতে চাই, তখন ডান পাশে আমাকে ই দিতে হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 1/y সমান লিখতে পারি ই টু দি পাওয়ার x। আচ্ছা, এরপরে আমি পরের পেজে যদি যাই, তাহলে এটাকে আমি যদি বিপরীতকরণ করি, তাহলে আমি লিখতে পারি y সমান লিখতে পারি 1/e টু দি পাওয়ার x। 1/e টু দি পাওয়ার x কে লিখতে পারি e টু দি পাওয়ার -x। আচ্ছা, এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় আমি এইখানে ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এখানে যে রাশিটা ছিল এরকম, y সমান আসছে আমাদের ই টু দি পাওয়ার। স্যার দেখতে পাচ্ছি না। দেখতেছি না। না স্যার, চলে গেছে স্যার, দেখা যাচ্ছে না। স্যার দেখতে পাচ্ছি না। বোর্ডটা দেখা যাচ্ছে না? না স্যার। স্যার একটা ব্ল্যাঙ্ক, একটা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে না। না স্যার, দেখতে পারতেছি না তো। আচ্ছা ওয়েট, আচ্ছা তাহলে ওটার দরকার নাই, আমি এখান থেকেই বলি। ধরো এখানে y আছে, হ্যাঁ, আমি যদি y কে ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে কি হবে এখানটায়? dy dy বাই dx। আমি পরের লাইনটা পরে বোঝাচ্ছি। এখানে হবে dy বাই dx ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x হবে, ঠিক কি না? dy বাই dx ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x হবে। আচ্ছা, এবার যদি শুধু আমি dy রাখি, dy এর নিচে যে আমার dx যেটা ছিল, dx টা হচ্ছে আমার ডান পাশে চলে যাবে। তাহলে এখানে আমার আগে ছিল, ডান পাশে আগে ছিল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, তার সাথে চলে আসলো dx। তো আমরা সরাসরি যদি ডিফারেন্সিয়েশন করে এভাবে লিখতে পারি, y কে করলে আমাদের আসবে এখানটাতে dy লিখবো আমরা, y এর স্যার, পরিবর্তে। ডিফারেন্সিয়েশন বুঝতে পারছি। ডিফারেন্সিয়েশন বুঝছি? আচ্ছা, তাহলে আমরা এটাকে এভাবে জি লিখতে স্যার, পারি। মোটামুটি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আপনি dy বাই y কে যদি করা যায়, dy বাই হচ্ছে সেখানে dx টা ওই পাশে ট্রান্সফার করে দিবেন, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, dx টাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাকে বলতে পারি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাচ্ছি dy ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আমার এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে ডিফারেন্সিয়েশন, তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এবার যেহেতু আমরা এক্স সমান এই টার্মটাকে ধরছি, এই জন্য আমাদের লিমিটটাকেও চেঞ্জ করতে হবে, যে লিমিট আমার কোনো পরিবর্তন হয় কিনা। এই জন্য আমি যখন আমার ওয়াই ছিল, ওয়াই এর একটা লিমিট হচ্ছে 0, একটা লিমিট হচ্ছে 1, আমি 0 এবং 1 বসাবো। ওয়াই এর পরিবর্তে যখন আমি 0 বসালাম, 0 বসালে আমার এই ভ্যালুটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। আবার যখন ওয়াই এর পরিবর্তে আমি 1 বসালাম, 1 কাটা যাচ্ছে, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে যখন আমার ওয়াই এর ভ্যালু 0, ওয়াই এর লিমিট যখন 0, তখন এক্স এর লিমিট ইনফিনিটি। যখন ওয়াই এর লিমিট 1, তখন এক্স এর লিমিট হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমার যে এই যে ফাংশনটা ছিল, এই ফাংশনটাকে যদি এখন আমি রিরাইট করি, রিরাইট করলে কি হয় দেখো, 0 থেকে 1 আমার এটা ছিল আমার মেইন ফাংশন। এখন যেখানে আমার 0 ছিল, 0 এর পরিবর্তে আমরা ইনফিনিটি পাচ্ছি, আর 1 এর পরিবর্তে 0 পাচ্ছি, ওইটা লিখলাম। আর এখানে log 1y যেটা ছিল, ওইটার পরিবর্তে আমরা x ধরেছিলাম,
তার মানে x টু দি পাওয়ার n মাইনাস 1, আর dy যেটা dy এর ভ্যালু আসছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, সেই dy এর পরিবর্তে আমরা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স টা লিখলাম এখানটাতে। আচ্ছা, এবার আমি মাইনাস চিহ্নটাকে আমি মানে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানটাতে থাকতেছে ইনফিনিটি টু 0 x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এবার আমরা এটা জানি যদি মাইনাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন থাকলে আমরা আমাদের যে লিমিট আছে লিমিটকে আমরা রিভার্স করতে পারি, মানে যেটা হায়ার লিমিট আছে ওটাকে লোয়ার লিমিট করতে পারি আর লোয়ারটাকে হায়ার করতে পারি। তাহলে আমি মাইনাস চিহ্নটা তুলে দিলাম আর লিমিটটাকে রিভার্স করলাম, 0 থেকে ইনফিনিটি করে দিলাম, আর এখানে যেটা আছে ঠিক থাকবে x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এবার দেখো এটা আমাদের যে অরিজিনাল যে ফর্মুলা যেটা ছিল ওইটার মতোই দেখতে হুবহু, 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি গামা n। তাহলে আমরা আমাদের যেটা প্রুভ করতে বলা হলো যে এইটা সমান গামা n প্রুভ করতে হবে, সেটা আমরা এভাবে করে ফেললাম। তার মানে আমরা বলতে পারি এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে 0 থেকে 1 ইন্টিগ্রেশন log 1y হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dy, এটা সমান আমরা বলতে পারি গামা n। এতটুকু ক্লিয়ার কিনা সবার? জি স্যার। Yes, sir. Clear. জি স্যার। স্যার গামা সাইনটা কি এটা রুটের মতো করে দিতে হবে? হ্যাঁ, রুটে হচ্ছে বাম পাশে একটা এরকম থাকে, ছোট একটা অংশ থাকে, ওইটা নাই, এটা হচ্ছে সোজা সোজা উপরের দিকে যাবে আবার তারপর ডান দিকে যাবে। এখানে অতিরিক্ত এই যেমন এইখানটায় দেখো এই যে জি স্যার। রুটটা হচ্ছে এরকম পায়ের উপরে যে সাইনটা আছে এটা হচ্ছে রুট, হ্যাঁ, জি স্যার। আর এইটা হচ্ছে গামা সাইন। এটা হলো দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রুভ করি। এখানে আরেকটা দেয়া আছে দেখো, 0 থেকে ইনফিনিটি হচ্ছে লিমিট এখানটাতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, তোমাদের যখন এরকম একটা ম্যাথ দেয়া হবে তখন তোমাকে বুঝতে হবে যে আমি কোনটা সমান ধরবো। যেমন আগেরটায় দেখো, আগে স্যার আমার, হ্যাঁ বলো। স্যার আগেরটা এই যে রিভার্সিং ওই সাইড নোটটা কি ছিল? আচ্ছা, রিভার্সিং লিমিট এখানটাতে হচ্ছে আমার মাইনাস ছিল। স্যার এটা নিচের লাইনটা এইটা সাইড নোটটা রিভার্সিং লিমিট উইথ আচ্ছা উইথ মাইনাস সাইন, এখানে মাইনাস দেয়, মাইনাস সাইন। মাইনাস সাইন আর কি, মাইনাস লেখা। জুম স্যার এটা with। একটু কমাইলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। এখন দেখা যাচ্ছে? স্যার, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে সেকেন্ড যে থার্ড যে প্রবলেম আছে ওইটাই আসি। এখানে বলা হচ্ছে যে আমাদের প্রবলেমটা ছিল এরকম, 0 থেকে ইনফিনিটি হচ্ছে লিমিট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান আমাকে প্রুভ করতে হবে হাফ রুট পাই। আচ্ছা, এখানটায় আমি ধরে নিব, আচ্ছা খেয়াল করো আমাদের যে মেইন ফর্মুলা ছিল এরকম, 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে ই এর উপরে যে পাওয়ারটা হবে সে পাওয়ারটা হবে সিঙ্গেল ঘাতের কোন একটা রাশি। ওখানে এক্স স্কোয়ারও থাকতে পারবে না, এক্স কিউবও থাকতে পারবে না, আবার রুট এক্সও থাকতে পারবে না, মানে ওখানে যে টার্মটা থাকবে তার ঘাত হবে 1। এই জন্য আমি এখানে এক্স স্কোয়ার যেটা আছে আমি এক্স স্কোয়ার সমান ধরে নিলাম টি। এক্স স্কোয়ার সমান কি ধরলাম? টি ধরলাম, যাতে ই টু দি পাওয়ার মাইনাস টি হয়, টি এর ঘাত হচ্ছে 1, এই জন্য আমরা টি ধরে নিছি। তাহলে এক্স স্কোয়ার সমান যদি আমি টি ধরি তাহলে এক্স সমান আমি কি বলতে পারি? রুট টি। এক্স সমান বলতে পারি রুট টি। আচ্ছা, এবার এইখানে বাম পাশে যে আমার এক্স স্কোয়ার সমান টি ধরলাম, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ারকে সরি ডিফারেন্সিয়েশন যদি করি, ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার হয়ে যায় টুয়াইস এক্স ডিএক্স আর টি হয়ে যাবে ডিটি, টি হয়ে যাবে ডিটি। এবার যদি শুধু ডিএক্স কে রাখি, ডিএক্স কে রাখলে ডিএক্স সমান আমি লিখতে পারি ডিটি সমান ডিটি ডিভাইডেড বাই টুয়াইস এক্স। আচ্ছা, এবার এক্স এর ভ্যালু আসছে আমাদের রুট টি, এক্স এর পরিবর্তে আমি এখানে রুট টি বসালাম, তাহলে আমি ডিএক্স সমান লিখতে পারি ডিটি বাই 2 রুট টি। আচ্ছা, এখানটাতে আমাদের লিমিটটা পরিবর্তন করতে হবে। যখনই আমি কোনো ভ্যালু সমান অন্য কোনো ভ্যালু ধরবো ওই সময় আমাকে যদি লিমিট দেয়া থাকে তাহলে আমার এটা চেক করতে হবে যে লিমিটের কোনো পরিবর্তন হয় কিনা। তো আমি এখানে এক্স সমান যখন আমার লিমিট 0 ছিল, আমি যদি এখানটাতে 0 বসাই তার মানে 0 স্কোয়ার হয়ে যায়, টি এর ভ্যালু 0 হয়ে যায়। আবার যদি আমি এক্স এর পরিবর্তে আলফা ইনফিনিটি বসাই তার মানে ইনফিনিটি স্কোয়ার, তখন টি এর ভ্যালু ইনফিনিটি হয়ে যায়, তার মানে লিমিটের কোনো পরিবর্তন হচ্ছে না। এক্স এর ভ্যালু 0 যখন, তখন টি এর ভ্যালু 0, মানে লিমিট 0। আবার এক্স এর লিমিট যখন ইনফিনিটি তখন টি এর লিমিটও হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, তাহলে এবার যে আমার লেফট সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইড যেটা আছে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান আমরা লিখতে পারি লিমিটের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, লিমিট যা আছে তাই লিখতে পারি 0 থেকে ইনফিনিটি
আর ই ঠিক থাকবে, এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা টি ধরেছি, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টি। আর এখানে ডিএক্স যেটা আছে, ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিটি ডিভাইডেড বাই 2 রুট টি, সেটা আমরা লিখলাম এখানে ডিটি ডিভাইডেড বাই 2 রুট টি। আচ্ছা, এবার যে 1/2 যেটা আছে, 1/2 কে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে কি কি থাকবে, 0 থেকে ইনফিনিটি হচ্ছে আমার লিমিট, আর এখানে রুট টি কিন্তু ডিভাইডেড আকারে আছে, মানে নিচে আছে। তো এটাকে যদি আমি এভাবে লিখি, টি এর রুট মানে হচ্ছে পাওয়ার 1/2, তার মানে এটাকে আমি লিখতে পারি টি টু দি পাওয়ার 1/2, মানে টি টু দি পাওয়ার হাফ। এটা আমার যেখানে রুট আছে, রুট এটা মিন করে টু টু দি পাওয়ার হাফ। এটা যেহেতু ডিভাইড আকারে আছে, এটাকে যদি আমি গুণ আকারে লিখতে চাই, তাহলে এটাকে লিখতে পারি টি টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা সমান আবার এটাই বোঝায় 1/টি টু দি পাওয়ার হাফ বোঝায়। আচ্ছা, তাহলে আমি এই যে রুট টি যেটা আছে, রুট টিকে আমি লিখতে পারি টি টু দি পাওয়ার মাইনাস হাফ, আর ই টু দি পাওয়ার মাইনাস টি এখানটাতে থাকলো, আর ডিটি রয়ে গেছে এখানটাতে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমার মেইন যে ফর্মুলা ছিল, মেইন ফর্মুলার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে মেইন ফর্মুলা ছিল এরকম, x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান ছিল গামা n। তার মানে এইখানটাতে ছিল n মাইনাস 1 আর ইকুয়াল সাইনের পর ছিল গামা n। তার মানে গামার ভিতর যে ভ্যালুটা থাকবে তার থেকে এক কম হচ্ছে এইখানের ভ্যালুটা। যেমন এই আমাদের এই ফর্মুলা যদি মেইন ফর্মুলায় যদি আমরা ফিরে যাই, যে মেইন ফর্মুলা যদি খেয়াল করো, মানে এখানে হচ্ছে n মাইনাস 1, এখানে হচ্ছে x, এখানে হচ্ছে n, তার মানে এইখানে যেটা হবে তার থেকে এইখানে এক কম আছে। আবার যদি এভাবে বলি, এখানে যেটা থাকবে তার থেকে এক বেশি আছে গামার মধ্যে। তার মানে এখানে যদি থাকে n মাইনাস 1, এখানে আছে n, এখানে যদি থাকে 2, এখানে হবে 3, এখানে যদি থাকে 1, এখানটা হবে 2। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো, এখানে আছে মাইনাস 1/2, এখানে টি এর পাওয়ার হচ্ছে মাইনাস 1/2, তাহলে গামার মধ্যে আমি কি লিখতে পারবো, অতিরিক্ত 1 যোগ হবে, তার মানে মাইনাস 1/2 প্লাস 1, ঠিক কিনা? মাইনাস 1/2 প্লাস 1, কারণ হচ্ছে এইখানে যেটা থাকবে টি এর উপরে, এইখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ার থেকে এক বেশি হবে গামার মধ্যে যেটা থাকবে ওইটা। তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারি গামা মাইনাস হাফ প্লাস 1, আর এখানে বাইরে আমার 1/2 যেটা আছে এটা এভাবেই থাকবে। তো এইটাকে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে আসে হচ্ছে 1/2 আসে। তো গামা 1/2 এর ভ্যালু হচ্ছে রুট পাই, গামা 1/2 এর ভ্যালু হচ্ছে রুট পাই, এটা লিখে নাও তোমরা। তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারি হাফ রুট পাই। তাহলে আমাদেরকে যেটা প্রুভ করতে বলা হয়েছে, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে হাফ রুট পাই, সেটা আমরা প্রুভ করতে পারলাম। বুঝছি কিনা? Yes, sir, হচ্ছে। জি স্যার স্যার। একটা হ্যাঁ, বলো। এখানে আপনার স্যার যে লিমিটের যেখানে আমরা যে মানটা ধরছি যে x ইকুয়াল টু 0 হলে t ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু আলফা হলে t ইকুয়াল টু আলফা, ওইটার মানে এই সাইডে বসাইছি না আমরা? না, এটা আমরা এভাবে ধরি কিন্তু না, মান না লিমিট বসানো। এটা লিমিট ধরো এই আমার এক্স স্কোয়ার সমান টি এখানটা। তো আমি যদি এক্স এর লিমিট যখন 0, তার মানে হচ্ছে এক্স এর পরিবর্তে আমি যদি 0 বসাই, তাহলে 0 স্কোয়ার হয়ে যায়, তার মানে টি এর ভ্যালু হয় 0। আবার এক্স এর আরেকটা লিমিট হচ্ছে ইনফিনিটি, যদি আমি এখানে ইনফিনিটি বসাই, তার মানে ইনফিনিটি স্কোয়ার। ইনফিনিটি স্কোয়ার করলে, আচ্ছা একটু প্লিজ হ্যালো হ্যালো, আমি ক্লাস নিচ্ছি অনলাইনে, আমি ফোন দিচ্ছি তো, শেষ করে। আচ্ছা, এরপর যদি আমি এক্স এর পরিবর্তে ইনফিনিটি বসাই, তার মানে ইনফিনিটি স্কোয়ার। ইনফিনিটি স্কোয়ার মানে হচ্ছে ইনফিনিটিকে স্কোয়ার করলে আবার ইনফিনিটি পাওয়া যাবে, এই জন্য আমি টি এর ভ্যালু আবার ইনফিনিটি আসতেছে। এটা হচ্ছে লিমিট, মানে আমি লিমিটের কোনো পরিবর্তন হয় কিনা সেটা দেখলাম এখানটাতে। তার মানে লিমিটের কোনো পরিবর্তন হয় না, যখন 0 তখন এখানেও 0 থাকতেছে, যখন এক্স এর লিমিট ইনফিনিটি আছে তখন টি এর লিমিটও ইনফিনিটি থাকতেছে। আচ্ছা স্যার গামা হাফের মান কি √5? হ্যাঁ, গামা হাফের মান হচ্ছে রুট পাই। স্যার এরকম কি প্রত্যেকটা সংখ্যার এরকম মান আছে? মানে প্রত্যেকটা সংখ্যা না, ধরো এটা হচ্ছে কনস্ট্যান্ট যে গামা হাফের ভ্যালু হচ্ছে পাই, আর একটা হচ্ছে যদি গামা 3 থাকে, গামা 3 এর ভ্যালু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে গামার ভিতরে যে ভ্যালুটা থাকবে তার থেকে তার থেকে এক কম। হ্যাঁ, যদি গামা 6 থাকে তার মানে 5 ফ্যাক্টোরিয়াল, গামা 4 থাকে তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। বুঝছি কিনা? জি স্যার স্যার। হচ্ছে।
এরপর এখানে আরেকটা প্রবলেম দেয়া আছে, এখানে দেখো আরেকটা প্রবলেম দেয়া আছে যে এইটার মান বের করতে হবে আমাদেরকে। প্রবলেমটা কি, 0 থেকে ইনফিনিটি হচ্ছে লিমিট রুট এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3 রুট এক্স ডিএক্স, এটার মান বের করতে হবে আমাদেরকে। তো আমি আগেই বলছিলাম যে কোনটা সমান আমরা ধরবো, কোনটা সমান ধরবো সেটা বোঝার জন্য আগে আমাকে খেয়াল করতে হবে। দেখো আমার যে ই যেটা আছে এইখানে এক্স এর পাওয়ার সামথিং কিছু একটা হতে পারে, যেমন এখানে এক্স এর পাওয়ার আছে হাফ, ওকে ফাইন, তাতে আমার কোনো প্রবলেম নাই। বাট এখানে ই যেটা আছে, ই এর উপরে আমার যে ঘাত থাকবে, মানে যে টার্মটা থাকবে তার ঘাত হতে হবে 1। তার মানে এখানে যদি টি থাকে শুধু টি থাকবে, যদি এক্স থাকে শুধু এক্স থাকবে, যদি ওয়াই থাকে শুধু ওয়াই থাকবে, মানে অন্য কোনো কিছু থাকতে পারবে না এখানটাতে। এই জন্য এখানে এই ই এর উপরে যে হোল যে অংশটুকু আছে 3 রুট এক্স, এইটা সমান আমরা একটা সিঙ্গেল ঘাতের ভ্যালু ধরে নিব। যেমন আমি ধরে নিলাম 3 রুট এক্স, এইটা সমান আমি টি ধরে নিলাম, বা তুমি ওয়াই ও ধরতে পারো, তুমি জেড ও ধরতে পারো, সমস্যা নাই। তাহলে যদি ধরে নেই, তাহলে এখানে আমি যেটা রুট এক্স আছে, রুট এক্স এর পরিবর্তে আমি বলতে পারি টি/3। আচ্ছা, এবার এইটাকে আমি যাতে আমার ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হয়, এই জন্য আমি উভয় পাশে আমি স্কোয়ার করে নিলাম। স্কোয়ার করলে এখানে হয় 9, আর স্কোয়ার রুট কাটা যাবে, শুধু এক্স থাকে, এখানে হয়ে যাবে টি স্কোয়ার। আচ্ছা, এবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এক্স কে করলে ডিএক্স হয়ে যাবে, আর 9 তো কনস্ট্যান্ট থাকবে, 9টাকে আমি বাম পাশে ডান পাশে নিয়ে গেলাম ভাগ করার ভাগ হিসাবে, আর টি স্কোয়ার কে করলে হয়ে যাবে 2t ডিটি হয়ে যাবে। টি স্কোয়ার হয়ে যায় 2t, আর সাথে আসবে একটা ডিটি চলে আসবে। তার মানে ডিএক্স এর পরিবর্তে আমার যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে স্যার আপনি সবাইকে মিউট করেন, তা ডিএক্স এর পরিবর্তে ভ্যালু আসছে 2t ডিটি ডিভাইডেড বাই 9। আচ্ছা, এবার এখানটাতেও আমরা লিমিটের পরিবর্তন হয় কিনা চেক করে নিব। আমি এখানে যদি এক্স আছে, এক্স এর পরিবর্তে যদি আমি 0 বসাই, যেহেতু একটা লিমিট 0 আর একটা লিমিট হচ্ছে ইনফিনিটি, 0 বসালে টি এর ভ্যালু 0 হয়ে যায়, আর আরেকটা লিমিট হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটিকে যদি রুট করা হয় সেটা ইনফিনিটি আসবে। তার মানে ইনফিনিটির পরিবর্তে আবার টি এর লিমিট ইনফিনিটি চলে আসছে, তার মানে লিমিটের কোনো পরিবর্তন হয় নাই। এবার আমি যদি আমার মেইন যে ফাংশনটা ছিল, মেইন ফাংশনটা চলে আসি, মেইন ফাংশন সমান আমি লিখতে পারি লিমিটের কোনো পরিবর্তন হবে না, 0 থেকে ইনফিনিটি থাকবে। আর এক্স স্কোয়ার যেটা আছে, সরি রুট এক্স যেটা আছে, রুট এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি টি/3। রুট এক্স এর পরিবর্তে লিখতে পারি টি/3 লিখলাম। আর ই যেটা আছে ই ঠিক থাকবে, আর ই এর উপরে যে 3 রুট এক্স আছে এটার পরিবর্তে আমরা টি ধরেছি, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টি হবে। আর ডিএক্স যেটা আছে, ডিএক্স এর ভ্যালু আসছে 2t dt ডিভাইডেড বাই 9, সেটা আমি এখানে লিখলাম 2t dt ডিভাইডেড বাই 9। আচ্ছা, এবার এখানে আছে 1/3, এখানে আছে 1/9, আর উপরে আছে 2, তার মানে 3 আর 9 গুণ করলে হয় 27, আর উপরে আছে 2/27, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। আর এখানে কি থাকতেছে, এই যে টি আছে, টি এর সাথে এই টি এর গুণ হবে, টি স্কোয়ার হবে, ই টু দি পাওয়ার মাইনাস টি হবে, আর ডিটি থাকবে। আচ্ছা, এবার যদি আমরা মেইন ফর্মুলার সাথে আবার কম্পেয়ার করি, এইখানে যে টি যেটা আছে, টি এর যে পাওয়ার যেটা থাকবে তার থেকে এক বেশি হবে গামার মধ্যে। তার মানে এখানে 2 আছে, তার মানে গামার ভিতরে লিখতে পারি 2+1। 2+1 মানে হলো তাহলে গামা 3 আসতেছে, গামা 3 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে ছিল আমার 2/27 আছে, আর এর সাথে 2 আসতেছে, এটাকে আমরা যদি গুণ করি, গুণ করলে আসতেছে 4/27। তার মানে এই যে ফাংশনটা ছিল, এই ফাংশনটার আনসার হচ্ছে 4/27। বুঝছি কিনা? হ্যাঁ স্যার বুঝছি স্যার। এই একটা প্রবলেম আছে, এই প্রবলেম দিয়ে আমাদের গামা ফাংশন শেষ হবে, এরপর আমরা বিটা ফাংশনে যাব। আচ্ছা, এখানে দেখো একটা প্রবলেম দেয়া আছে, এটার মান আমাদের বের করতে হবে। 0 থেকে ইনফিনিটি দেয়া আছে এখানটাতেও, x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো এখানে আমি কোনটা সমান ধরে নিব? স্যার কে কে স্কয়ার এক্স স্কয়ার। হ্যাঁ, কে স্কোয়ার এক্স স্কোয়ার সমান আমি ধরে নিব, কারণ হচ্ছে আমার যে ই যেটা আছে, ই এর উপরে যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা হচ্ছে, মানে যে টার্মটা থাকবে সেই টার্মটার ঘাত হবে 1। বাট এখানে যেটা আছে কে স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে দুইটা টার্ম আছে এবং দুইটার পাওয়ারই এ স্কোয়ার আকারে আছে, এই জন্য আমি এটা এখানে রাখতে পারবো না, এটার পরিবর্তে কিছু একটা আমাকে ধরে নিতে হবে। এই জন্য আমি কে স্কোয়ার এক্স স্কোয়ার এটা সমান আমি টি ধরে নিলাম। তাহলে এখানে যদি আমি এক্স এর ভ্যালু রাখতে চাই, এক্স এর ভ্যালু কত হবে, আমি এক্স এর ভ্যালু যদি রাখি, আমি যদি এরকম হবে t/k² হবে, মানে এক্স স্কোয়ার সমান হবে t/k²। এবার এক্স সমান যদি আমি বের করতে চাই, ডান পাশটা আমার রুট হয়ে যাবে, তার মানে টি হয়ে যাবে রুট টি, আর যেহেতু নিচে এক্স কে স্কোয়ার ছিল, কে স্কোয়ারটা শুধু কে হয়ে যাবে। তার মানে এই যে টার্মটা আছে, এই টার্ম থেকে যদি আমি এক্স এর মান বের করতে চাই,
x এর মানটা হবে √t ডিভাইডেড বাই k। আচ্ছা, এটা হচ্ছে আমার নিচে যেহেতু k এর x এর মান প্রতিস্থাপন করতে হবে, এই জন্য আমি x এর মানটা এখানে বের করে নিলাম। আচ্ছা, এবারে বাম পাশে যে এই অংশটুকু আছে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, k স্কয়ার হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তো x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x dx আর t হয়ে যাবে dt। আচ্ছা, এবার যদি আমি শুধু dx কে রাখতে চাই, dx কে রাখতে গেলে dt ডিভাইডেড বাই 2k স্কয়ার x। আচ্ছা, এবার x এর মান হচ্ছে √t ডিভাইডেড বাই k, তো সেটা আমি এখানটায় বসালাম, x এর পরিবর্তে হচ্ছে √t আর নিচে k বসালাম। আচ্ছা, k কাটা গেলে শুধুমাত্র একটা k থাকবে এখানটাতে, তাহলে dt ডিভাইডেড বাই 2k √t থাকতেছে। তার মানে dx এর পরিবর্তে আমরা বলতে পারি dx সমান হচ্ছে dt ডিভাইডেড বাই 2k √t। আচ্ছা, এখানটা তো লিমিটের পরিবর্তন চেক করতে হবে, এখানটা তো লিমিটের কোনো পরিবর্তন হবে না, যখন আমি x এর পরিবর্তে 0 বসাবো তখন এইটা বাম পাশটা 0 হয়ে যাবে, তার মানে t সমান 0। আবার যদি আমি x এর পরিবর্তে লিমিট আমি ইনফিনিটি বসাই, তার মানে ইনফিনিটি স্কয়ার, তখনও আবার t এর ভ্যালু ইনফিনিটি থাকবে, তার মানে লিমিটের কোনো পরিবর্তন এখানটাতে হচ্ছে না। তাহলে মেইন যে ফাংশন আছে 0 থেকে ইনফিনিটি, এটাকে যদি আমরা রিরাইট করি, আমার x যেটা আছে x এর ভ্যালু আসছে √t বাই k, তাহলে আমি x এর পরিবর্তে √t বাই k বসাবো। √t বাই k এটার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার n, আর e যেটা আছে e এর পাওয়ার হবে এই যে k স্কয়ার x স্কয়ার, এর পরিবর্তে আমরা t ধরেছি e টু দি পাওয়ার মাইনাস t, আর dx যেটা আছে dx এর পরিবর্তে ভ্যালু আসবে dt ডিভাইডেড বাই 2k √t dt 2k √t, এটা আমরা বসালাম এখানটাতে। এবার যদি আমি এখানে যদি হয়, এখানে এই যে পাওয়ার, যেটা পাওয়ারটা √t এর উপরেও পাওয়ার এবং k এর উপরেও পাওয়ার, তার মানে k টু দি পাওয়ার n হবে এখানটায়। আচ্ছা, k টু দি পাওয়ার n, এখানে তো অতিরিক্ত একটা, আচ্ছা, এবং এইখানে নিচে একটা k আছে, তো সেই kটাও আমরা এখানে নিয়ে আসলাম, k টু দি পাওয়ার n সাথে একটা এই kটা এখানটায় চলে আসলো, আর এই 2 আছে সাথে 2টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে এখানে কি কি থাকতেছে, এখানে উপরে থাকতেছে √t টু দি পাওয়ার n, আর নিচে আছে শুধুমাত্র √t, আর এর সাথে থাকতেছে e টু দি পাওয়ার মাইনাস t dt। আচ্ছা, তাহলে দেখো এখানেও √t আছে, এখানেও √t আছে, এর পাওয়ার হচ্ছে n, আর নিচে যেটা আছে তার পাওয়ার হচ্ছে 1। তো দুইটাকে যদি আমি সেম করি, দুইটা বেস থেকে যদি আমি একটা বেস নেই √t, তাহলে উপরে আছে n আর নিচে পাওয়ার হচ্ছে 1, যেহেতু ভাগ আকারে আছে ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়ে যাবে, তখন আমি লিখতে পারি n - 1 √t, n - 1 হবে পাওয়ার, আর e টু দি পাওয়ার মাইনাস t dt ঠিক থাকবে এখানটাতে। আচ্ছা, এবার t এর উপরে যে আমার রুট আছে, রুট দ্বারা বোঝায় পাওয়ার হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে হাফ, সে হাফ দ্বারা হচ্ছে আবার n - 1 গুণ হবে, তাহলে হাফ দ্বারা যদি n - 1 গুণ হয়, তার মানে n - 1 ডিভাইডেড বাই 2 হবে। তার মানে আমি এই যে এই টার্মটা আছে এই টার্মটুকুর পরিবর্তে লিখতে পারি t টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2, এবং এই e টু দি পাওয়ার মাইনাস t ঠিক থাকবে আর dt যেটা আছে ঠিক থাকবে। আচ্ছা, এবার এটাকে যদি মেইন ফাংশনের সাথে কম্পেয়ার করি, আমাদের যে মেইন ফর্মুলা আছে, মেইন ফর্মুলায় কম্পেয়ার করলে এখানে t এর পাওয়ার হচ্ছে n - 1 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে যেটা আছে তার থেকে 1 বেশি হবে গামার মধ্যে, তাহলে গামার মধ্যে আমি লিখতে পারি n - 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এটা কিন্তু আমি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে n + 1 ডিভাইডেড বাই 2 হয়, আর বাম পাশে যেটা আছে বাম পাশেরটা এভাবেই থাকবে। তাহলে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার আনসার হবে এইটা। এতটুকু ক্লিয়ার কিনা সবাই? Yes, sir, বুঝছি। আচ্ছা, এটা ছিল আমাদের গামা ফাংশন। এরকম আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হয় বিটা ফাংশন, সেই বিটা ফাংশন দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন করা হয়, যদি এরকম কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমকে আমরা সলভ করতে পারবো। এবার আমরা দেখব যে বিটা ফাংশনটা দেখতে কি রকম হয় এবং বিটা ফাংশনের সাথে গামা ফাংশনের রিলেশন থাকলে সেই রিলেশনটা কি রকম। আচ্ছা, একটা বিটা ফাংশন হচ্ছে এরকম যে বিটা mn, এইটা সমান লেখা যায় 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার m - 1 ইনটু 1 - x হোল টু দি পাওয়ার n - 1 dx। আচ্ছা, এখানটাতেও খেয়াল করো, x এর যেটা পাওয়ার থাকবে, x এর পাওয়ার m - 1, এর থেকে এক বেশি হবে বিটার মধ্যে, আবার এখানে 1 - x যেটা আছে তার পাওয়ার হচ্ছে n - 1, তার মানে এখান থেকে 1 বেশি হবে বিটার মধ্যে, তার মানে এখানে যদি থাকে 2, তাহলে এখানে m আকারে চলে আসবে 3, আর এখানে যদি থাকে ধরো 5, তাহলে n আকারে চলে আসবে 6, 1 বেশি থাকবে বিটার মধ্যে। আচ্ছা, এটা হলো আমাদের বিটা ফাংশন। এটার আরো দুইটা স্যার, ফর্ম আছে। হ্যাঁ বলো। স্যার বুঝি না, একবার বুঝিয়ে দিবেন? আচ্ছা, বুঝো না, এইটা হলো আমার ফাংশনটা। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো, মানে আমাদের এইটাও অঙ্ক করতে গিয়ে লাগবে যে আমি লাস্টে যে টার্মগুলো বললাম যে
এই এক্স যেটা আছে এক্স এর পাওয়ার এখানে তো m-1 আছে, ওখানটাতে আমরা অঙ্ক করতে গেলে ধরো ওখানে m-1 থাকবে না, ওখানটাতে থাকবে 6, হতে থাকতে পারে 7 থাকতে পারে 8 থাকতে পারে, এরকম কোন একটা ভ্যালু থাকতে পারে। তো যদি কোনো একটা ভ্যালু থাকে, খেয়াল করো এখানে যে আমার যে এক্স এর যে পাওয়ারটা আছে, এক্স এর পাওয়ারটা হচ্ছে m-1, তার মানে যদি 7 থাকে 7 সমানই কিন্তু m-1, যদি এখানে 6 থাকে 6 মিন করতেছে m-1। তো যদি 6 যদি m-1 মিন করে, তাহলে এইখানে যে m যেটা আছে এমটা হবে এখানে যে ভ্যালুটা থাকবে তার থেকে এক বেশি, কারণ এখানে যেহেতু m-1 আছে এখানে m, আবার এখানে n-1 আছে তার মানে তার থেকে এক বেশি এখানে n আছে। এই জন্য এখানে যদি 5 থাকে তখন এখানে m আকারে চলে আসবে এক বেশি 6। যদি এখানে ধরো 2 থাকে তাহলে n হবে এখানে যে পাওয়ার থাকবে তার থেকে এক বেশি, তার মানে 2 থাকলে সেটা এখানে হয়ে যাবে 3। এই জিনিসটা বুঝছো কিনা? ওই আগেরটার মতোই গামার মধ্যে যেটা ছিল, যেমন আমার আগের x এর পাওয়ার ছিল n-1 আর গামার মধ্যে ছিল n, তো x এর যেটা পাওয়ার ছিল তার থেকে এক বেশি ছিল গামার মধ্যে, এই জন্য আমরা অলওয়েজ গামার মধ্যে 1 অ্যাড করে লিখতাম। এখানটা তো সেম। স্যার স্যার আগেরটাতে আমরা কখন বুঝবো যে আমাদের মেইন মানে ফাংশনে কনভার্ট করতে হবে, এই যে একটা যোগ করা কখন বুঝবো? মেইন ফাংশনের সাথে যখন সিমিলার হয়ে যাবে, আমাদের মেইন ফাংশনটা ছিল x⁻n-1, মানে এখানে নিচে যে টার্ম এইটা যদি খেয়াল করো, আমাদের মেইন ফাংশনটা হচ্ছে x⁻n-1 e⁻x dx ছিল আমাদের যে মেইন ফাংশনটা ছিল। মেইন ফাংশনটা কোথায় গেল? একটু মেইন ফাংশনটা যদি যাই, আচ্ছা এইটা খেয়াল করো, এই যে x⁻n-1 e⁻x, তার মানে এইখানে যেটা বেস থাকবে, বেস হচ্ছে আমার এখানে x, এর সামথিং একটা পাওয়ার থাকবে, আর এই বেসটাই যখন আবার ই এর উপরে আবার পাওয়ার আকারে চলে যাবে। ধরো এখানে যদি t থাকতো e⁻n-1 e⁻t, এরকম ফর্মে যখন চলে আসবে, মানে এইখানে ই এর পাওয়ার আর আমার এইখানের বেস যখন সমান হবে তখনই আমরা মেইন ফাংশনের সাথে তুলনা করব, এবং মেইন ফাংশনের সাথে তুলনা করে আমরা একটা ভ্যালু বসাবো। বুঝছি কিনা? জি স্যার, সেখানে প্লাস মাইনাস কোনো ম্যাটার না, নাকি ওই e⁻মাইনাস থাকতে হবে? হ্যাঁ, e⁻মাইনাস থাকবে, এবং এই যে এইখানে যে x আছে এখানেও x থাকবে, এখানে t বেস থাকবে, আর এখানেও t থাকবে, বাট x এর যে পাওয়ার, যেটা x এর পাওয়ারটা যা কিছু হতে পারে, x এর যে এখানে n-1 আছে অলওয়েজ n-1 থাকতে হবে তা না, মানে এখানের পাওয়ারটা যা খুশি তাই থাকতে পারে। যা খুশি তাই যদি থাকে, তখন আমরা যখন রেজাল্ট লিখতে যাব, রেজাল্ট লিখতে গেলে ওই গামা সাইনের মধ্যে এখানে যা থাকবে তার সাথে আমরা 1 অ্যাড করে নিব, 1 যোগ করে নিব। এটা হলো আমাদের আর কি মেইন ইয়াটা। আচ্ছা, আমরা বিটা ফাংশনের মধ্যে যাই, তাহলে এটা হলো বিটা ফাংশন। এর আবার আলাদা দুইটা ফর্ম আছে, এটা আমরা ম্যাথ করতে গেলে আমাদের এই দুটো ফর্ম লাগবে। একটা হচ্ছে বিটা mn সমান এভাবে লেখা যায় 0 থেকে ইনফিনিটি x⁻m-1 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার m+1 m+n। আচ্ছা, এখানটাতেও খেয়াল করো, এখানটায় হচ্ছে এরকম তোমার এইখানে যে পাওয়ার যেটা থাকবে, আমার এরকম যদি কোনো একটা তোমাদেরকে আমি একটা ম্যাথ সলভ করতে দিলাম, এরকম ধরো 0 থেকে ইনফিনিটি দেয়া আছে, x⁻2 দেয়া আছে, আর নিচে দেয়া আছে 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার এখানে 5 দেয়া আছে, এখানে পাওয়ার হলো 5, এখানে পাওয়ার দেয়া আছে 2। তোমাদেরকে এইটা বের করতে হবে, বিটা mn বের করতে হবে। তাহলে তুমি m কত ধরবা এবং n কত ধরবা, তাহলে উপর থেকে আসবে m আর আমার নিচ থেকে বের করতে হবে n। আচ্ছা, যদি আমি m পাই, আমি যদি mটা খুঁজে পাই, তাহলে আমি সহজে nটাও খুঁজে পাবো। কিভাবে nটা খুঁজে পাবো? কারণ এইখানে যে পাওয়ারটা হবে এই পাওয়ারটা হচ্ছে m+n, এইখানে যদি 5 থাকে এবং ধরো আমার m এর ভ্যালু যদি হয় 3, তাহলে আমি n এর ভ্যালু কত হবে? তাহলে 5 - 3, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এখানে n এর ভ্যালু হবে 2। আমি নিচের থেকে পাবো n এর ভ্যালু আর উপর থেকে পাবো হচ্ছে আমি m এর ভ্যালু। আচ্ছা, তাহলে m এর ভ্যালুটা আমি কিভাবে পাচ্ছি? যদি এখানে 2 থাকে, তার মানে 2 মানে হচ্ছে m-n, 2 মানে হচ্ছে m-1, 2 মানে হচ্ছে m-1। তো 2 সমান যদি m-1 হয়, এখান থেকে যদি আমি m এর ভ্যালু বের করতে চাই, তার মানে বললাম এইখানে যা থাকবে তার থেকে এক বেশি হবে m। তাহলে এখানে যদি 2 থাকে তাহলে m হবে 3, আর m যদি 3 হয় তাহলে ইজিলি আমি n বের করতে পারবো, কারণ এইখানটা হচ্ছে m এবং n এর সমষ্টি। তাহলে এইখানে যেটা থাকবে এখান থেকে যদি আমি m কে বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পর যেটা থাকবে ওইটাই হচ্ছে আমার n। তাহলে আমি এখানে যদি আমার x⁻2 আর এখানে যদি 5 থাকে, এটার পরিবর্তে mn আসবে 3 এবং 2, m হবে 3 আর n হবে 2। আচ্ছা, এরপর দ্বিতীয় যে ফর্মুলাটা আছে, এখানটায় বিটা mn সমান লিখতে পারি 2 ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি sin টু দি পাওয়ার twice m-1 থিটা cos twice m-1 থিটা d থিটা। এরকম যদি কোনো প্রবলেম থাকে, এইটা সমান আমরা লিখতে পারি বিটা m
বিটা এম এন লিখতে পারি, এটা সমান আমরা বিটা এম এন লিখতে পারি। আচ্ছা, এটার আরেকটা ফর্ম আছে, সেটা আমরা একটু পরে দেখবো। এই 2 নম্বরটা এখন আমাদের চিন্তা করতে হবে না। প্রথমটা, এই যে প্রথম এটা ছিল আমার মেইন ফাংশন, আর এইটা হচ্ছে আরেকটা ফর্ম। এই দুইটা ফর্ম দিয়ে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখবো। সেটা দেখার আগে আচ্ছা, এবার একটা জিনিস ক্লিয়ার হও, সেটা হচ্ছে আমরা গামার ভ্যালু বের করতে পারি। যদি গামা 3 থাকে সেটা সমান আমরা বলতে পারি রুট 2 ফ্যাক্টোরিয়াল। গামা যদি 5 থাকে সেটা সমান আমরা বলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। আর বিটা এমএন সমান কত ভ্যালু সেটা আমরা জানি না। বিটা এমএন যেটা আছে এটার ভ্যালু আমরা গামার সহযোগিতায় বের করব, গামার হেল্প নিয়ে আমরা বের করব। এই জন্য বিটার সাথে গামার যে সম্পর্কটা আছে সম্পর্কটা আমাদেরকে জানতে হবে। তো বিটা এমএন যেটা আছে এটার পরিবর্তে লেখা যায় গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তার মানে এখানে যদি থাকে গামা 3, এখানে 3 2 যদি থাকে, সরি বিটা 3 2 যদি থাকে, এম এর ভ্যালু যদি 3 হয় আর এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এটাকে লিখতে পারি গামা 3 গামা 2 ডিভাইডেড বাই গামা 3 প্লাস 2, তার মানে গামা 5। তো এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি, কারণ গামা 3 এর মান হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, গামা 2 এর মান হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর গামা 5 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তো এই ভ্যালুগুলো আমরা সহজেই কাটাছেড়া করে আমরা একটা কনক্রিট ভ্যালু বের করতে পারবো। তো এই বিটা ফাংশনের বেলায় আমাদেরকে যেটা করতে হবে, আমার বিটা এমএনটা বের করতে হবে। বিটা এমএনটা বের করার পর তারপর এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সহযোগিতায় আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এবার আমরা এইটার প্রুফটা দেখবো যে এই যে রিলেশনটা আছে রিলেশনটা আসলে সঠিক কিনা। এই রিলেশনটা আমরা এখানটাতে আমরা যে বললাম যে বিটা এম এন সমান হচ্ছে গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই এম প্লাস 1, এটা সঠিক কিনা এটা আমরা এখন প্রুফ করব। প্রুফ করার জন্য আমাদের যে গামার যে প্রথম ফর্মুলা, দ্বিতীয় ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা তোমাদের মনে আছে? 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার সরি এরকম ছিল, 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ছিল, আর ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ছিল, মাইনাস এ এক্স ছিল। ওইটা সমান আমরা লিখছিলাম গামা এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। মানে এখানটাতে অতিরিক্ত একটা এ আসবে, অতিরিক্ত এ যদি আসে, বাট এ আসলে ওই এ টু দি পাওয়ার এন দ্বারা আবার ডিভাইড করে দিতে হবে এই গামা এন কে। এটা হলো আমাদের দ্বিতীয় ফর্মুলা ছিল গামা ফাংশনের। আচ্ছা, এখানে আমরা সেই দ্বিতীয় ফর্মুলা যেটা আছে দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করে আমরা প্রমাণ করব। তাহলে এইটা সমান আমরা এইটা লিখতে পারি আমাদের যে গামা ফাংশনের যে ডেফিনেশন আছে ডেফিনেশন থেকে। তাহলে এখানে যদি আমি শুধু গামা এন রাখি, গামা এন রাখলে এই জেড টু দি পাওয়ার এন যেটা আছে এটা ডান পাশে চলে যাবে, জেড টু দি পাওয়ার এন ডান পাশে চলে গেল। এবার এই যে সমীকরণটা আছে বা ইকুয়েশনটা আছে এটার আমি উভয় পাশে বলতে লেফট সাইড এবং রাইট সাইড উভয় পাশকে ই টু দি পাওয়ার মাইনাস জেড এবং জেড টু দি পাওয়ার এম মাইনাস 1 এইটা দ্বারা আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে এই যে গামা এন আছে, গামা এন এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস জেড এবং জেড টু দি পাওয়ার এম মাইনাস এন আসবে, এম মাইনাস 1 আসবে। সিমিলারলি এখানটাতেও আমার যে টার্ম গুলো আছে এই তিনটা টার্মের সাথে অতিরিক্ত ই টু দি পাওয়ার মাইনাস জেড এবং জেড টু দি পাওয়ার এম মাইনাস 1 এই দুইটা টার্ম এখানটাতে আসবে। আচ্ছা, আসলো। এবার যদি আমি উভয় পাশকে যদি আমি ইন্টিগ্রেট করি, জেড এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি, লিমিট হবে 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, তাহলে এইখানে যেটা আছে আমি গামা এনটাকে বাইরে নিয়ে আসলাম, এটাকে আমি ইন্টিগ্রেশন করব 0 থেকে ইনফিনিটির মধ্যে। জেড টু দি পাওয়ার এটাকে আগে নিয়ে আসলাম, জেড টু দি পাওয়ার এম মাইনাস 1 আর ই টু দি পাওয়ার মাইনাস জেডটা থাকলো, আর ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসলে সাথে একটা ডিজেড নিয়ে আসতে হবে, ডিজেড নিয়ে আসলাম এখানটাতে। আচ্ছা, আর এখানে আমার যে এক্স এর টার্মটা আছে এক্স এর টার্মটাকে আমি বাইরে নিয়ে আসলাম, 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স এটাকে বাইরে নিয়ে আসলাম। আর জেড এর যে টার্ম গুলো আছে জেড এর টার্ম গুলোকে আমি একত্রে রাখলাম, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স আর এখানে আছে ই টু দি পাওয়ার জেড আছে। তো দুইটা থেকে যদি আমি একটা জেড কে কমন নেই, একটা জেড কে কমন নিলে এক্স প্লাস 1 থাকবে। তাহলে আমি এখানে বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জেড আমি যদি কমন নেই তাহলে থাকবে এক্স প্লাস 1। আর সিমিলারলি জেড এর পাওয়ার আছে কত জেড এর পাওয়ার আছে এম মাইনাস 1 আর একটা পাওয়ার আছে এন। তো দুইটাকে যদি আমি অ্যাড করি, যোগ করি, তাহলে হবে এম প্লাস 1 সরি এম প্লাস এন মাইনাস 1। তাহলে এখানে লিখতে পারি জেড টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস 1 সাথে আসবে ডিজেড। আচ্ছা, এবার খেয়াল করো এই যেটা আছে এইটা হচ্ছে আমাদের যে গামা ফাংশনের যে ফর্মুলাটা ছিল এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ওটার সাথে ম্যাচ করে কিনা? ম্যাচ করে। তার মানে আমার গামা এম যেটা আছে এটা থাকবে এখানটাতে, আর এটার এখানে যেহেতু পাওয়ার আমার এম মাইনাস 1,
তার মানে আমার যে গামা আছে গামার ভিতরে এম চলে আসবে, তার মানে এতটুকুর পরিবর্তে আমি বলতে পারি গামা এম ইকুয়াল সাইন, এরপর এখানে এক্স এর যে টার্মটা এক্স এর টার্মটা ঠিকই থাকবে। আচ্ছা, এবার এইখানটায় যদি আমরা আসি, এখানটায় দেখো এবার এটাকে যদি আমরা সেই আগের যে টার্মটা ছিল আগের টার্মের সাথে যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে এটাকে আমরা বলতে পারি এরকম করে, এই যে ই এর উপরে ই এর সাথে এটা জেড টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এম প্লাস এন মাইনাস ওয়ান আছে, আর ই এর পাওয়ার আছে মাইনাস জেড এক্স প্লাস ওয়ান। আচ্ছা, আমরা যেটা ফর্মুলায় দেখছিলাম জেড এর সাথে যে মানে এক্স এর সাথে যেটা সহগ আকারে থাকবে ওই সহগের পাওয়ার হবে এন। এখানে এক্স এর সাথে যেটা থাকবে অতিরিক্ত ওইটাকে আমরা সহগ বলতেছি, সহগটা দিয়ে আমরা ডিভাইড করব এবং সহগের উপরে পাওয়ার হবে এন, কারণ এখানে যেহেতু এন প্লাস ওয়ান আছে এই জন্য এখানটা এন মাইনাস ওয়ান আছে এই জন্য এখানটাতে এন আসবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমার থাকে এন মাইনাস ওয়ান, এখানে যদি আমার এক বেশি হয়ে এন হয়, তাহলে এখানটাতে আমার আছে এম প্লাস ওয়ান মাইনাস এন, সরি এম প্লাস এন মাইনাস ওয়ান আছে, আমি ভুল বলতেছি বারবার, এম প্লাস এন মাইনাস ওয়ান আছে, তার মানে এখান থেকে এক বেশি হবে। আর এখানে সহগ হচ্ছে এক্স প্লাস ওয়ান, সহগ হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে নিচে ডিভাইড আকারে যাবে হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর এর পাওয়ার হবে এইখানে যে পাওয়ার আছে তার থেকে এক বেশি। তো এক বেশি মানে হচ্ছে এর সাথে যদি আমি ওয়ান যোগ করি, ওয়ান যোগ করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি যাবে, শুধু এম প্লাস এন থাকবে, তাহলে এখানে এম প্লাস এন আসবে। আর এই যে উপরে যে আমার যে গামা যেটা আছে গামার ভিতরেও দেখো আমার নিচে যেটা নিচের যে এন ছিল, পাওয়ার এন ছিল, এই গামার ভিতরেও এন থাকবে, তাহলে এখানে পাওয়ার যদি হয় আমার এম প্লাস ওয়ান, তাহলে গামা সরি এম প্লাস এন যদি পাওয়ার হয় গামার ভিতরেও থাকবে এম প্লাস এন। তাহলে আমি এই যে টার্মটা আছে এই টার্মটার পরিবর্তে আমি লিখতে পারি গামা এম প্লাস এন ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস এন, এইটা আমরা এখানটাতে লিখতে পারি। এই যে আমার এই অংশটুকু আছে এই অংশটুকু থেকে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, আর সাথে এই যেটা আছে, হ্যাঁ বলো। ইন্টিগ্রেশনটা থেকে একবার একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এই যে আচ্ছা আমি উভয় পাশে ইন্টিগ্রেশন করি, আমার এখানে দেখো একটা অলরেডি একটা ইন্টিগ্রেশন সাইন আছে, এখানে অলরেডি একটা ইন্টিগ্রেশন সাইন এখানটাতে আছে। Wait. আচ্ছা, এখানটাতে খেয়াল করো, এখানে দেখো আচ্ছা এখানে আমার ফেল করবো না। দেখতে পাচ্ছো? হ্যালো, জি হ্যাঁ, স্যার, দেখতেছি। দেখতে পাচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে আমার যে আগের লাইন, যেটা আগের লাইনটা এরকম ছিল, এখানে অলরেডি আমার একটা ইন্টিগ্রেশন সাইন আছে, ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি। এরপর আমি কি বললাম, উভয় পাশে আমরা আবার অতিরিক্ত একটা করে ইন্টিগ্রেশন নিয়ে আমরা ইন্টিগ্রেশন করব জেড এর সাপেক্ষে এবং লিমিট হবে জিরো থেকে ইনফিনিটি। আচ্ছা, তাহলে এখানেও আমি একটা ইন্টিগ্রেশন সাইন নিলাম, এই যে এই যেটা আছে এটাকে আমি ইন্টিগ্রেশন করব, গামা এনটাকে আমি বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এটা রাখলাম এখানে, আর ই টু দি পাওয়ার মাইনাস জেডটাকে রাখলাম এখানটাতে, আর ডিজেড থাকলো এখানে। আর এখানে যেহেতু অলরেডি একটা আমার ইন্টিগ্রেশন সাইন আছে জিরো থেকে ইনফিনিটি, আর এক্স এর টার্মটাকে আমি এর সাথে রাখলাম, আর অতিরিক্ত এখানে যেহেতু আমি একটা ইন্টিগ্রেশন সাইন নিয়েছি এখানে আমাকে একটা ইন্টিগ্রেশন সাইন নিতে হবে, এটা নিলাম জিরো থেকে ইনফিনিটি। আর জেড এর যে অংশগুলো আছে জেড এর অংশগুলো একত্রে রাখলাম। জেড এর অংশগুলো একত্রে রাখতে গিয়ে দেখো ই এর যে পাওয়ার আছে, ই আছে দুইটা, একটা পাওয়ার হচ্ছে মাইনাস জেড এক্স আর একটা পাওয়ার হলো মাইনাস জেড। আমি যদি দুইটা ই থেকে একটা ই নেই তাহলে এই যে পাওয়ার দুইটা আছে পাওয়ার দুইটা কি হবে, যোগ হয়ে যাবে, তার মানে মাইনাস জেড এক্স মাইনাস জেড হবে। আমি যদি মাইনাস জেড কমন নেই তাহলে থাকবে এক্স প্লাস ওয়ান। তাহলে আমি এই দুইটা যে আছে ই আছে এই দুইটার পরিবর্তে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি। আচ্ছা, এবার জেড যেটা আছে জেডও আছে এখানটাতে দুইটা, জেড হলো জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর একটা হলো জেড টু দি পাওয়ার এন। দুইটা জেড থেকে যদি আমি একটা জেড নেই তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে এম প্লাস এন মাইনাস ওয়ান হবে, এম প্লাস এন মাইনাস ওয়ান। আচ্ছা, এবার আমাদের যে ফর্মুলা যেটা ছিল ফর্মুলাটা ছিল এরকম, জিরো থেকে ইনফিনিটি জেড জেড বলি অথবা এক্স বলি, এক্স টু দি পাওয়ার এখানে ছিল এন মাইনাস ওয়ান আর এখানে ছিল ই টু দি পাওয়ার এ এক্স ছিল। এই যে এইটার সাথে যদি কম্পেয়ার করো, এই যে এইটার সাথে যদি কম্পেয়ার করো
যে x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস zx। আচ্ছা, এবার x এর এই e এর পাওয়ারের বেলাতে আমার x এর সাথে যেটা থাকবে ওটাকে বলতেছি আমরা সহগ, x এর সাথে যাই থাকবে ওটাকে বলতেছি আমরা সহগ। তো যেটা সহগ থাকবে সহগটা যাবে নিচে, সহগটা যাবে নিচে। এখন সহগের পাওয়ার কত হবে? সহগের পাওয়ার হবে n। সেই nটা হচ্ছে এই যে x এর যে পাওয়ার যেটা আছে x এর পাওয়ার থেকে এক বেশি, যেমন এখানে আছে n মাইনাস 1, x n মাইনাস 1 থেকে এক বেশি করলে কত হয়? n হয়, সেটা হবে এখানটাতে n। আর উপরে যেটা যাবে উপরেরটা হচ্ছে গামা n, তার মানে এই নিচে পাওয়ার যেটা ওইটাই যাচ্ছে আবার গামার মধ্যে। এইটা যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, এটা খেয়াল করলে দেখো এটার সাথে নিচের ওইটার মিল আছে। কিরকম মিল আছে? এখানে z এর পাওয়ার হলো m প্লাস n মাইনাস 1, আর e এর পাওয়ার হলো মাইনাস z ইন্টু এক্স প্লাস 1। এখানে আমার বেজ হচ্ছে z, তাহলে এইখানে z এর এই জেডটাকে আমার মূল হিসাবে মানে মেইন টার্ম হিসাবে কনসিডার করতে হবে, আর এর সাথে যেটা থাকবে এটাকে আমরা সহগ ধরবো। তাহলে এখানে সহগ হচ্ছে এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 সহগটা যাবে হচ্ছে নিচে। আচ্ছা, নিচে চলে আসলো এক্স প্লাস 1। এখন এর পাওয়ার কত হবে? এর পাওয়ার হবে জেড এর যে পাওয়ার আছে তার থেকে এক বেশি। তো জেড এর পাওয়ার হচ্ছে m প্লাস n মাইনাস 1, এর থেকে এক বেশি মানে হচ্ছে এর সাথে এক যোগ হবে, এক যোগ হলে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি যাবে, তাহলে শুধু m প্লাস n থাকবে। তার মানে এখানে চলে আসতেছে m প্লাস n। তাহলে উপরে যাবে হচ্ছে গামা, গামার ভিতরে কোনটা আসবে? গামার ভিতরে এইখানে যেটা পাওয়ার থাকবে ওইটাই যাবে হচ্ছে গামার মধ্যে। যেমন আগে এইখানটায় পাওয়ার ছিল n, গামার ভিতরে n আসছিল, এখন এখানে পাওয়ার যেহেতু m প্লাস n, তার মানে এখানে গামার ভিতরেও আসবে m প্লাস n। তাহলে এই যে টার্মটা আছে এই টার্মটার পরিবর্তে আমরা লিখতে পারি গামা m প্লাস n ডিভাইডেড বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। এতটুকু ক্লিয়ার সবাই? স্যার তাহলে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে কি লাভ হলো? মানে আমরা জাস্ট ওটা মিলালাম। জেড এর সাপেক্ষে করলাম হচ্ছে যাতে হচ্ছে এইখানে যেহেতু আমার সবগুলা টার্ম জেড দিয়ে, এই জন্য জেড এর গুলাকে করার জন্য তোমাকে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। জেড এর টার্ম গুলোকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমাকে জেড এর সাপেক্ষে করতে হবে, আর এই পাশেও আমার জেড আছে সবগুলো, এই জন্য আমি জেড এর সাপেক্ষেই করলাম আর কি। আচ্ছা, এরপর যদি আমি সেজন্য গামা এন কে বাইরে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেজন্য গামা এন কে বাইরে রাখা হয়েছে। গামা এন কে বাইরে রাখা হয়েছে এইটা। এটা না স্যার, ওইটা ওই ফার্স্ট লাইন। এখানে গামা এন তো কনস্ট্যান্ট, গামা এন কে তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, ইন্টিগ্রেশন করতে পারবেন না। কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালুকে তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। আচ্ছা, জি, স্যার। তাহলে এই লাইন থেকে আমরা এই লাইনে আসতে পারি। এই লাইনে যদি এবার আসি, এবার এইখানটাতে দেখো এখানে আমার গামা এম প্লাস এন যেটা আছে এটাকে যদি আমি এই লেফট সাইডে নিয়ে আসি, এটা যদি এখানে গুণ আকারে আছে এখানে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এই উপরে এখানটাতে এভাবে লিখতে পারি গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন লিখতে পারি। তাহলে এখান থেকে যদি এটাকে আমি রিমুভ করে দিয়েছি তাহলে এখানটাতে কি থাকতেছে? ডান সাইডে x টু দি পাওয়ার n মাইনাস 1 থাকবে, x টু দি পাওয়ার n মাইনাস 1 থাকবে, আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস x m প্লাস n থাকবে। আচ্ছা, এইটা থাকবে। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এইটা যদি ক্লিয়ার। স্যার এই লাইনটা একটু আরেকবার বলেন। আচ্ছা, এখন এইখান থেকে আমি যে গামা এম প্লাস এন যেটা আছে এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে কি হবে? এটা এখানে গুণ আকারে আছে না, এখানে গুণ আকারে আছে, এটাকে যদি বাম পাশে নিয়ে আসি এটা ভাগ হয়ে যাবে। তার মানে এই যে গামা এন এবং গামা এম আছে এটার নিচে ভাগ আকারে চলে আসবে গামা এম প্লাস এন, সেটাই ভাগ আকার এখানটাতে চলে আসবে। আচ্ছা, আর তাহলে তাহলে এখানে নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে 1 বাই এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1 থাকতেছে এখানটাতে, আর এর সাথে গুণ আকারে আছে x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। আচ্ছা, যেহেতু আমি এটাকে বাম পাশে নিয়ে আসছি, এখন এখানটাতে কিছু নাই, তাহলে এখানটাতে যদি কিছু না থাকে এইটা আছে নিচে, আর উপরে তখন চলে যাবে x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই যেটা আছে এটাকে আমরা রিরাইট করে লিখতে পারি x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এই যে নিচে যে টার্মটা আছে x প্লাস 1, এটাকে 1 প্লাস x ও লিখতে পারি, সমস্যা নাই। 1 প্লাস x হোল টু দি পাওয়ার m প্লাস 1 সাথে আছে dx। আচ্ছা, এবার এইটাকে যদি আমরা বিটা ফাংশনের যে দ্বিতীয় যে ফর্মুলাটা ছিল, বিটা ফাংশনের দ্বিতীয় ফর্মুলা দেখো, বিটা ফাংশনের দ্বিতীয় ফর্মুলাটা কি ছিল? 0 থেকে ইনফিনিটি, এখানে ছিল হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x m প্লাস n ছিল, এরকম ছিল। আচ্ছা, এরকম যদি থাকে এটার সাথে দেখলো আমাদের খুবই মিল আছে, আমাদের এই যে ফর্মুলা যেটা আছে এই ফর্মুলাটার মিল আছে, এই যে এই ফর্মুলার মিল আছে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি বিটা mn লিখতে পারি। স্যার ওইখানে তো উপরে x টু দি পাওয়ার m-1 ছিল, এখানে x টু দি পাওয়ার n-1 আসছে, প্রবলেম হবে কোনো? না, প্রবলেমটা কেন হবে না আমি তোমাকে বলি। ধরো ওইখানে যখন এখানে m-1 ছিল,
তখন আমরা এই উপরের টার্মটা থেকে আমরা বের করতাম m এর ভ্যালু। তার মানে এখান থেকে আমরা ধরছিলাম এখানে যদি m-1 থাকে তাহলে এখানে হবে m। আর এখন যেহেতু এখানে n-1 আছে তার মানে এইটা থেকে আমি পাবো n। আর আমি যদি n পাই, আমার কাছে যদি n থাকে, তাহলে আমি সহজেই আমি এখান থেকে m টাও বের করতে পারবো। কারণ এখানে যেহেতু ধরো এখানে আছে 2, এটা ধরো এটা n এর ভ্যালুই ধরো, এটা হলো n এর ভ্যালু, এখানে আছে 2 আর এখানে আছে ধরো 5, আগের মতোই যদি বলি এখানে আছে 5, এখানে আছে 2, এটা হলো n এর ভ্যালু। যদি n এর ভ্যালু হয়, এটা যদি 2 হয়, তাহলে এখানে n এর ভ্যালু কত হবে? 2 + 1 3 হবে, তার n এর ভ্যালু হবে 3। তাহলে এইখানে আমি m এর ভ্যালু কত পাবো? যেহেতু এখানে 5 ছিল, 5 থেকে আমি যদি n এর ভ্যালু বাদ দিয়ে দেই, n এর ভ্যালু বাদ দিয়ে দিলে আমার 2 থাকতেছে, তার মানে m এর ভ্যালু আসতেছে 2। তার মানে এখানে এখন 2 আসবে আর এখানে 3 আসবে। এখন ধরো এখানে যদি 2 থাকে, এখানে যদি 3 থাকে, আর একটা যদি এরকম যদি হয় বিটা 2 3 আর বিটা 3 2, দুটো কিন্তু সেম মান, এটা বুঝছো কিনা? বিটা 2 3 আর যদি হয় বিটা 3 2, দুইটারই সেম ভ্যালু আসবে। কারণ হচ্ছে এই বিটাকে যদি আমি এই ফর্মুলা দিয়ে ভাঙাই, একটা হবে গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তার মানে যদি এখানে যদি 2 থাকে আর এখানে যদি 3 থাকে, তাও দেখো গামা 2 গামা 3 ডিভাইডেড বাই গামা 5 হবে। আর যদি উল্টাই বলি, এখানে যদি 3 থাকে, এখানে যদি 2 থাকে, তাও দেখো গামা 3 গামা 2 ডিভাইডেড বাই গামা 5 হবে। তার মানে উপরে 2 3 ঠিকই থাকতেছে আর নিচে 5 চলে আসতেছে। তার মানে এই অর্ডারটা যেভাবেই থাকুক না কেন, এখানে 2 থাকুক আর এখানে 3 থাকুক, অথবা এখানে 3 থাকুক এখানে 2 থাকুক, আমার ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য তোমার এখানে n-1 থাকুক অথবা m-1 থাকুক, ফর্মুলা হচ্ছে এইটার পরিবর্তে আমরা এইটাই লিখতে পারবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার পরিবর্তে লিখতে পারি বিটা mn। তাহলে আমরা যে শুরুতে বলছিলাম বিটা mn সমান হচ্ছে গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস 1, তাহলে ওইটা আমরা প্রমাণ করতে পারলাম না যে বিটা mn সমান হচ্ছে গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। স্যার লাস্ট থেকে থার্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দেন। লাস্ট থেকে থার্ড লাইনটা, এটা এটার আগের লাইনটা। এটা আচ্ছা জি স্যার, কিভাবে আসলো এটা? আচ্ছা, এই লাইনটা যদি বুঝতে চাই, এতটুকু বুঝছি কিনা এই যে গামা এমটা কিভাবে আসলো? জি স্যার, আচ্ছা, জি গামা এমটা আসলো এখানটায়, দেখো আমার এতটুকু ঠিক আছে। এই যে স্যার গামা এমটা কিভাবে আসছে আরেকবার বললে? গামা এমটা আমাদের যে মেইন ফর্মুলা যেটা আছে, মেইন ফর্মুলাটা হচ্ছে x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার -x dx, ওইটা সমান লিখতে পারি গামা n। তার মানে x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার -x dx, ওইটা সমান লিখতে পারি গামা n লিখতে পারি। এখন এখানে আছে, এখন যদি এরকম হয় তাহলে x টু দি পাওয়ার স্যার একটু জোরে। আচ্ছা দাঁড়াও, আমি মেইন ফর্মুলাটায় যাই তাহলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এখানে ধরো এখানে আছে x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার -x dx, এইটা সমান আমি লিখতে পারি গামা n। স্যার স্যার আরেকটু জুম করেন। কথা শোনা যাচ্ছে না? স্যার আরেকটু জুম করেন, এটা ভালো হতো। একটু জুম করব। ফোনে জুম করা যায় তো। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখো x টু দি পাওয়ার স্যার একটু জোরে বলেন। x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার -x dx। তার মানে এখানে যখন আমার n-1 ছিল তখন আমি গামার ভিতর লিখছি n। এবার এখানে যদি m-1 থাকে তখন আমি গামার ভিতর কি লিখবো? গামা m লিখবো সিম্পলি। আর এখানে যদি z থাকে, আমার ই এর উপরেও z থাকতে হবে। এখানে x থাকলে ই এর উপরেও x থাকতে হবে। এখানে y থাকলে ই এর উপরেও y থাকতে হবে। আর এখানে যদি আমার হয় m-1, এর পরিবর্তে আমি লিখতে পারি গামা m। এখানে যদি থাকে n-1, তার পরিবর্তে লিখতে পারি গামা n। আচ্ছা, আর এইটাও একটু খেয়াল করে নাও। দেখো এইখানটা খেয়াল করো, এখানে হলো x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার -x dx। আচ্ছা, এখন এইখানে x এর সহগ হলো a, x এর সহগ হলো a। তো x এর সহগ যদি a হয়, আমরা এটাকে এই যে গামা n যেটা আছে, গামা n কে আমি ওই সহগ দিয়ে ডিভাইড করব এবং সহগের একটা পাওয়ার থাকবে। সেই পাওয়ারটা কত হবে? সেই পাওয়ারটা হবে এইখানে x এর যে পাওয়ার আছে তার থেকে 1 বেশি। x এর পাওয়ার যদি n-1 হয় তাহলে এখানে হবে n, আর x এর পাওয়ার যদি হয় m-1 তাহলে এখানে হবে m। x এর পাওয়ার যদি হয় m প্লাস n মাইনাস 1, তাহলে -1টা বাদ যাবে, -1 বাদ গেলে কি থাকতেছে? m প্লাস n। তাহলে এখানে পাওয়ার হবে m প্লাস n। এটা বুঝছি কিনা? ধরো এখানে n এর পরিবর্তে আছে এখানটাতে m প্লাস n, মানে m প্লাস n মাইনাস 1 আছে এখানটাতে পাওয়ার m প্লাস n মাইনাস 1।
তাহলে এখানে যেটা আছে তার থেকে এক বেশি হবে এখানটাতে। এক বেশি হওয়া মানেই তো হচ্ছে এই যে যেটা মাইনাস করছি মাইনাসটাকে বাদ দিয়ে দেয়া। তো মাইনাসটাকে বাদ দিয়ে দিলে যেটা স্যার থাকতেছে, হ্যাঁ স্যার এখানে যদি m মাইনাস n থাকে কিন্তু মাইনাস 1টা না থাকে x এর উপরে তাহলে 1 বেশি হবে, তখন হবে m মাইনাস n প্লাস 1 হবে। প্লাস 1। আচ্ছা এক বেশি হবে এখানটাতে, এখানে যেটা পাওয়ার হবে পাওয়ারটা হবে এক বেশি। আচ্ছা তাহলে a এর যেটা পাওয়ার হবে ওইটাই হবে হচ্ছে আবার গামার মধ্যে। এখানে যেহেতু a টু দি পাওয়ার n আছে তাহলে গামার মধ্যে কি হবে n হবে। এখানে যদি থাকে a টু দি পাওয়ার m প্লাস n তাহলে গামার মধ্যে হবে m প্লাস n। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা তাহলে এবার যদি ওইখানটায় আমি যাই, ওখানটায় গেলে দেখো কি হয়। আচ্ছা এবার এখানটায় আসো। এবার এখানে দেখো, এখানে আমার হলো z হলো ওই যে x, জেডটাকে যদি তুমি x কনসিডার করো তাহলে দেখো এখানে z টু দি পাওয়ার যে m প্লাস n মাইনাস 1 এটা হলো পাওয়ার, হ্যাঁ। আর এই z এর সহগ হলো 1 প্লাস x। এই 1 প্লাস x ওইখানে যেটা a ছিল ওই a সমান হচ্ছে এখানে 1 প্লাস x অথবা x প্লাস 1 যেটাই বলি না কেন, এটা হচ্ছে a। আর ওইখানে যেটা n ছিল n এর পরিবর্তে এখানে হচ্ছে m প্লাস n, n এর পরিবর্তে এখানটায় হচ্ছে m প্লাস n। তাহলে আমাদের ফর্মুলায় ছিল গামা n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ছিল, গামা n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তো এখন এখানে n এর পরিবর্তে যেহেতু m প্লাস n তাহলে এখানে n এর পরিবর্তে m প্লাস n চলে আসবে। আর a এর পরিবর্তে হচ্ছে এখানে 1 প্লাস x অথবা x প্লাস 1, তাহলে আমি a এর পরিবর্তে লিখতে পারি x প্লাস 1 অথবা 1 প্লাস x যেটাই লিখি না কেন ওইটা। আর এখানে পাওয়ার যেহেতু m প্লাস n তাহলে রুটের এই গামার মধ্যেও চলে যাবে m প্লাস n। এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এটা যদি বুঝতে পারি তাহলে এবার আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ কিভাবে করব, এই যে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, এই জন্য এই যে গামার যে টার্মটা আছে গামা m প্লাস n এর যে টার্মটা আছে টার্মটাকে আমি বাম পাশে নিয়ে আসব। বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ স্যার এখানে তো dx এর মধ্যে আছে এটা, এখন এটাকে কি এভাবে বাম পাশে আনা যায়? না, এটা dx এর মধ্যে না, এটা আমি গুণ আকারে আছে, আমি জাস্ট হচ্ছে ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখছি। এটা গুণ আকারে আছে, dx এর মধ্যে নাই। এটা dx তো হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য। dx হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য। এটা এই dx দ্বারা কিন্তু ডিফারেন্সিয়েশন dx টা বোঝাচ্ছে না। এটা পরে দেওয়া যাবে লাস্টে? হ্যাঁ dx টা তুমি লাস্টেও দিতে পারবে, সবার লাস্টেও dx টা লিখতে পারবা। হ্যাঁ dx দ্বারা কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে ইন্টিগ্রেশনের হ্যাঁ dx। হ্যাঁ। আচ্ছা তাহলে এই যে গামা m প্লাস n এটাকে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে এখানটাতে ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো এইখানটাতে আমি এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1 যেটা আছে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আর নিচের টার্মটা নিচেই থাকলো, আর dx টাকে আমি রাইট সাইডে নিয়ে আসলাম। তাহলে এই যেটা আছে এটাকে আমি লিখতে পারি 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার m প্লাস n dx। আচ্ছা এখন আমার যে বিটার যে ফর্মুলা ছিল সেকেন্ড ফর্মুলাটা, বিটার সেকেন্ড ফর্মুলা আছে এইটা, এই সেকেন্ড ফর্মুলার সাথে ওইটা ম্যাচ করে, তাহলে এই এতটুকু সমান আমি লিখতে পারি বিটা mn। তাহলে ওইখানে ওই সেম, তাহলে এখানে এই যেটা আছে এইটার পরিবর্তে আমি লিখতে পারি বিটা m কমা n। তাহলে আমাদের যে রিলেশন যেটা ছিল বিটা mn সমান হচ্ছে গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, সেটা প্রুভ হয়ে গেল। বুঝতে পারছি এবার? জি স্যার। আচ্ছা এবার আমরা জি স্যার বুঝতে পারছি। আর একটা ম্যাথ স্যার দেখব আরো যে করাবে? না স্যার আর না, আর পড়ায়েন না, আজকের মতো এখানেই শোনো, এই please, অফ দিয়ে যান। আমার কথা আগে শোনো। আমরা হচ্ছে এভাবে বেশি সময় পাবো না, বারবার হচ্ছে অনলাইনে তোমাদের আসতেও ঝামেলা, আমারও বারবার অনলাইনে আসতে ঝামেলা। এই জন্য হচ্ছে আমরা যখন ক্লাসে আসবো একবারে বেশি করে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ একটু কষ্ট করতে হবে, জানি তোমাদের ডাইজেস্ট করতে কষ্ট হবে, বাট তারপরও করতে হবে। আচ্ছা আমরা একটা দুইটা ম্যাথ করে শেষ করব। আচ্ছা এবার এখানে একটা ম্যাথ দেয়া আছে, দেখো নিচে একটা ম্যাথ দেয়া আছে যে এই ম্যাথটাকে সলভ করতে হবে বিটা ফাংশনটাকে ইউজ করে। আচ্ছা তো বিটা ফাংশনটাকে ইউজ করে যদি এটাকে আমরা সলভ করি তাহলে দেখো এটাকে যদি আমি 0 থেকে ইনফিনিটি লিমিট। স্যার জোরে বলেন। আচ্ছা এখানটা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে যদি আচ্ছা এইটাকে আমরা কোন ফর্মুলা দিয়ে সমাধান করব, দেখো আমাদের যে বিটার যে দুইটা ফর্মুলা ছিল, দেখো বিটার যে দুইটা ফর্মুলা ছিল, একটা ফর্মুলা হচ্ছে এবার এই ফর্মুলাটা দিয়ে আমরা সলভ করব। ওই যে ম্যাথটা আছে ওই ম্যাথটা আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করব। এখানে x এর একটা পাওয়ার থাকবে, আবার নিচে একটা ঘাত থাকবে, সেই ঘাতেরও আবার একটা পাওয়ার থাকবে। এই দুইটা পাওয়ার থেকে আমি কম্পেয়ার করে m এবং n কে বের করব। তা আমি বলছিলাম উপরে যে পাওয়ারটা থাকবে এখান থেকে যদি আমি m বের করি তাহলে নিচে যে থাকবে এটা দিয়ে আমাকে n বের করতে হবে। তো এইখানে যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ার থেকে এক বেশি হবে m। এখানে যদি আমার 2 থাকে m হবে তাহলে 3, এখানে যদি 3 থাকে তাহলে m এর ভ্যালু হবে 4, মানে এক বেশি হবে
এই এম এর ভ্যালু। তো আমি যদি এম এর ভ্যালু পাই, এইখানে যেটা যোগফল আছে যোগফল থেকে যদি আমি এম এর ভ্যালু বাদ দিয়ে দিই, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এন এর ভ্যালু। আচ্ছা, তাহলে এবার আমি যদি ওই প্রবলেমটায় যাই, প্রবলেমটায় দেখো। আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের সাথে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 গুণ আকারে আছে। আমি যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 6 হবে, ঠিক কি না? এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 6 হবে। এবার এই দুইটা টার্মকে যদি আমি আলাদা করে ফেলি, যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচের যে আমার নিচের অংশটুকু ঠিক থাকবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10, এর সাথে ডিএক্স টা চলে আসবে। আমি ইন্টিগ্রেশনটাকে ডিভাইড করে ফেললাম, দুই ভাগে ডিভাইড করে ফেললাম, প্লাস সাইন দিয়ে আবার এইটা দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 হয়। তো x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার 10 চলে আসছে। এটার সাথে লিমিট থাকতেছে 0 থেকে ইনফিনিটি dx। আচ্ছা, এবার যদি আমি ওই ফর্মুলায় ফেলি, তাহলে এখান থেকে যদি আমি m কে বের করতে চাই, তাহলে নিচ থেকে আমাকে বের করতে হবে n। তো এখান থেকে যদি আমি m কে বের করতে চাই, এটার পাওয়ার হচ্ছে 2, তো 2 এর থেকে 1 বেশি হবে m এর ভ্যালু। তো 2 এর থেকে m 1 বেশি হওয়া মানে হচ্ছে 2 প্লাস 1 3, তার মানে 3 হবে এখানটাতে m এর ভ্যালু। আচ্ছা, 3 যদি m এর ভ্যালু হয়, এই পাওয়ার হচ্ছে 10, 10 মানে হচ্ছে m প্লাস n, 10 মানে হলো m প্লাস n। তার মানে m প্লাস n সমান যদি 10 হয়, সেখান থেকে যদি আমি m এর ভ্যালু যদি 3 কে বাদ দেই, 3 কে বাদ দিলে 7 থাকতেছে, 7 হচ্ছে তখন আমার n এর ভ্যালু। তাহলে এখানে m পেলাম আমি 3 আর n পেলাম এখানটাতে 7। সিমিলারলি এখানে যদি আমি m এর ভ্যালু বের করি, m এর ভ্যালু বের করলে এখান থেকে এই যে পাওয়ার আছে পাওয়ার থেকে 1 বেশি হবে m এর ভ্যালু, তার মানে 6 প্লাস 1 7 হবে হচ্ছে m এর ভ্যালু। তো 7 যদি m এর ভ্যালু হয়, এখানে m প্লাস n আছে, এখান থেকে 7 যদি বাদ দিয়ে দেই, m এর ভ্যালু যদি বাদ দিয়ে দেই, যেটা থাকবে সেটা হলো n এর ভ্যালু। তার মানে 10 মাইনাস 7 3, 3 হলো এখানটাতে n এর ভ্যালু। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম বিটা 37 এবং বিটা 73 দুইটা সেম রেজাল্ট তৈরি করে, এইজন্য চাইলে আমি দুইটা ভ্যালুকে রিঅ্যারেঞ্জ করতে পারবো। তাহলে আমি লিখতে পারি বিটা 73, এই 37 কে আমি বিটা 73 লিখতে পারি। তাহলে এখানেও আছে বিটা 73, এখানেও আছে বিটা 73, দুইটা বিটাকে যোগ করলে আমি লিখতে পারি 2 বিটা 73। আচ্ছা, এবার বিটা mn যেটা ছিল, বিটা mn এর ফর্মুলাটা কি ছিল? বিটা m বিটা n ডিভাইডেড বাই বিটা m প্লাস n। তাহলে এখানে m যেহেতু 7, তাহলে আমি বলতে গামা বিটাকে যদি আমি গামায় কনভার্ট করি, তাহলে এইটাকে আমি লিখতে পারি গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। তাহলে এখানে আছে 7 আছে 3 আছে, তার মানে গামা 7 গামা 3 ডিভাইডেড বাই গামা m প্লাস n। m প্লাস n মানে হলো 7 প্লাস 3, 7 প্লাস 3 মানে হলো 10। এখন তুমি যদি এটাকে একটু সলভ করো, সলভ করলে কি হবে? এই উপরে এটা 7 গামা 7 হয়ে যাবে 6 ফ্যাক্টোরিয়াল, 3 হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল, আর 10 হয়ে যাবে 9 ফ্যাক্টোরিয়াল। এরপর ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলে একটা রেজাল্ট পাওয়া যাবে, যেটা পাওয়া যাবে ওইটাই হবে আমার আনসার। আর আনসারটা পুরোটা বের না করে এতটুকু রাখলে হবে না? এতটুকু রাখলেও হবে, অথবা তুমি যদি আমার সাথে ক্যালকুলেটর ছিল না, এইজন্য আমি এভাবে রাখছি। তোমার যদি ক্যালকুলেটর থাকে, তুমি এটা বের করতে মনে হয় খুব একটা কষ্ট হবে না। 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়াল, আর সাথে 2 আছে গুণ আকারে। তো ম্যাথটা বোঝা গেল কিনা? স্যার একটা প্রবলেম ছিল। বোঝা গেছে। হ্যাঁ বলো। জি স্যার, বুঝতে পারছি। স্যার অ্যানসার থেকে থার্ড নাম্বার লাইন মানে লাস্ট থেকে থার্ড নাম্বার লাইন দুটো তো সেমই হলো 7373, এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এখান থেকে বিটা 37 পাইছি, এটা তো ক্লিয়ার। জি স্যার। আর এখান থেকে পেলাম বিটা 73, এটা ক্লিয়ার, তাই তো? 73, জি আচ্ছা, স্যার। এবার এরকম যদি হয় বিটা mn এবং বিটা nm দুইটাকে যদি আমি ফর্মুলায় বসাই, ফর্মুলায় বসালে সেম রেজাল্ট তৈরি হয়। কি রেজাল্ট হয়? সেম রেজাল্ট হয়। যদি সেম রেজাল্ট যেহেতু হয়, সেহেতু আমি বিটা 73 ও রাখতে পারি অথবা বিটা 37 ও রাখতে পারি, তাতে আমার সমস্যা নেই, তাতে আমার সমস্যা নাই। তো তুমি যদি চাও যে বিটা 37, স্যার আমি বলছি যে বিটার মধ্যে যে mn যেটা আছে, mn টা যে অর্ডারই থাকুক না কেন, সেম রেজাল্ট প্রোডিউস হয়, সেম ভ্যালুটা সেমই আসে। মানে 37 হোক আর 73 হোক, দুইটাকে যদি আমি সলভ করি, ওই গামা দিয়ে সলভ করলে আমার সেম ভ্যালুই আসবে। এই জন্য এখানটাতে যেহেতু 73 আছে, আমি দুইটা সিম্পলিফাই করার জন্য, যে আমি একবারই হচ্ছে গামাটাকে আমি একবার ইউজ করব, এই জন্য আমি দুইটাকে হচ্ছে একটা বিটায় কনভার্ট করার জন্য, যেহেতু এখানে 73 আছে, আমি এটাকেও 73 করে ফেললাম। তুমি চাইলে এখানে 37 রেখে এইটাকে 37 করে ফেলতে পারো, তার মানে হবে 2 বিটা 37, তখন তুমি ফর্মুলায় বসালে সেম আসবে। হ্যাঁ স্যার ওই 37টা আসছে কিভাবে ওটা একটু। আচ্ছা, 37টা কিভাবে আসছে? এইখানে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে যদি আমি বিটার যে আমার মেইন ফর্মুলাটা ছিল, মেইন ফর্মুলার সাথে যদি কম্পেয়ার করি, মেইন ফর্মুলাটা হচ্ছে এরকম।
এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা, যে এই x এর উপরে একটা পাওয়ার থাকবে আর নিচে 1 প্লাস x এর উপরেও একটা পাওয়ার থাকবে। এই 1 প্লাস x এর উপর যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটা হচ্ছে m প্লাস n। তার মানে এখানে যদি 10 থাকে তাহলে 10 সমান আমি বলতে পারি m প্লাস n, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এখানে যদি আমার 2 তারপরে থাকে, এগুলোকে বাদ দিব। হ্যাঁ। এখানে যদি 2 থাকে 2 সমান আমি বলতে পারি m মাইনাস 1, 2 সমান বলতে পারি m মাইনাস 1। -1 m মাইনাস 1 সমান যদি 2 হয় তাহলে m সমান কত হবে? 1 3 হবে। মাইনাস 1টা ওপাশে গেলে যোগ হয়ে যাবে না? যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে আমরা সহজেই এটা বুঝতে পারি, তার মানে এখানে যেটা পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ হবে, তার সাথে 1 যোগ হবে। আচ্ছা, তো সেটাই হলো ওখানটাতে। দেখো এখানে তাহলে এখানে পাওয়ার আছে 2, পাওয়ার যদি 2 হয় তাহলে m এর ভ্যালু 1 বেশি হবে, 1 বেশি হলে 2 প্লাস 1, তার মানে এটা হয়ে যাবে 3। আমি যদি m এর ভ্যালু যদি পাই 3, তাহলে আমার নিচ থেকে আমাকে বের করতে হবে n এর ভ্যালু। তো নিচের 10 মানে হচ্ছে m প্লাস n, m প্লাস n সমান হচ্ছে 10। এখন এখান থেকে 3 বাদ দিলে থাকতেছে n এর ভ্যালু, তার মানে n এর ভ্যালু হচ্ছে তখন 7 হয়ে গেল। আচ্ছা, এরকম করে আমি এখানে 3 7 পেলাম, সেম ভাবে এখানটাতে পেলাম আমি 7 3। ক্লিয়ার? আর দুইটাকে সমান না করে দুইটা যদি আলাদা আলাদা মান বের করা হয়। আলাদা করলেও সেম রেজাল্টই আসবে, আলাদা করলেও সেম রেজাল্টই আসবে। Okay, sir. আচ্ছা, এরপরে নিচের গুলা সেমই, এই সেম ম্যাথ দিয়ে করা, তোমরা এটা একটু দেখে নিও, এটা আমি দেখাচ্ছি না। আচ্ছা, এইটা একটু দেখাবো আমি। আচ্ছা, আমাদের তৃতীয় যে ফর্মুলাটা ছিল, তৃতীয় ইয়ার যেটা, আমি যদি বিটা ফাংশনের তৃতীয় ফর্মুলা যেটা ছিল, তৃতীয় ফর্মুলাটায় যদি যাই, যেটা বলছিলাম যেটা আমরা একটু পরে দেখব, এই যে তৃতীয় ফর্মুলা এরকম ছিল, বিটা m, n সমান হচ্ছে 2 ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি sin টু দি পাওয়ার twice m minus 1 থিটা cos টু দি পাওয়ার twice n minus 1 থিটা d থিটা, এটা ছিল আমাদের ফর্মুলা। আচ্ছা, তা এই ফর্মুলাটা যদি আমি এখানে নিয়ে আসি, এখানে দেখো এখানে 2টা আমার এইটার সাথে গুণ আকারে আছে, আমি যদি 2টাকে এই পাশে নিয়ে আসি 2 দিয়ে ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, সেটাই হলো ওখানটাতে। আমরা যদি ওইখানটায় যাই, আচ্ছা, তাহলে এই যেটা আছে এইটার পরিবর্তে আমি লিখতে পারি 1/2 বিটা mn লিখতে পারি। আচ্ছা, এবার আমি কি করলাম, twice m minus 1 আর twice n minus 1 এই দুইটার পরিবর্তে দুইটা ভ্যালু ধরে নিলাম আমি, এটার সমান ধরে নিলাম p, তাহলে এখানে m সমান কত আসতেছে? p plus 1 divided by 2। আচ্ছা, এবার এখানে আমি ধরে নিলাম twice n minus 1, এর সমান আমি q ধরে নিলাম, q ধরে নিলে n সমান আসতেছে q plus 1 divided by 2। আচ্ছা, যদি 2 আসে তাহলে আমি এবার যদি মেইন ফর্মুলায় আসি, আচ্ছা মেইন ফর্মুলা আসলে যেটা হবে, আমি twice m minus 1 এর পরিবর্তে ধরলাম p, আর twice n minus 1 এর পরিবর্তে ধরলাম আমি q। আচ্ছা, তাহলে লিখতে পারি sin টু দি পাওয়ার p থিটা আর cos টু দি পাওয়ার q থিটা, এটা সমান আমি লিখতে পারি হাফ বিটা, আর যেখানে m n ছিল m এর পরিবর্তে লিখতে পারি p plus 1 divided by 2, আর n এর পরিবর্তে লিখতে পারি q plus 1 divided by 2। আচ্ছা, এবার এটা যদি বিটার ফর্মুলা হয়, বিটা mn এর ফর্মুলা যদি হয়, এটাকে যদি আমরা গামায় কনভার্ট করি, তাহলে আমি বলতে পারি গামা এই যে প্রথম রাশিটা ইনটু গামা দ্বিতীয় রাশিটা ডিভাইডেড বাই গামা প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি গামা m প্লাস n যেটা, তাহলে এটাকে যদি যোগ বিয়োগ করা হয়, গামা এটা কি হয়ে যাবে p প্লাস q, আর এই 1 অন যোগ করলে 2 হয়ে যাবে, আর নিচে থাকতেছে 2। তার মানে এইরকম যদি কোনো আমার ফর্মুলা থাকে, ধরো এরকম একটা ম্যাথ দেওয়া হলো তোমাকে, 0 থেকে π/2 হলো লিমিট, এখানে ধরো আছে sin টু দি পাওয়ার, এখানে ধরো 6 আছে 6 থিটা ইনটু cos টু দি পাওয়ার 7 থিটা, এখানে d থিটা আছে, d থিটা আমি দিতে ভুলে গেছি, তোমরা একটু দিয়ে নিও, এখানে d থিটা আছে। এরকম যেটা ম্যাথ দেয়া থাকে, ম্যাথটাকে যদি সলভ করতে বলা হয়, তখন আমরা এইখানে যেটা p যদি এখানে যে পাওয়ার থাকবে ওখান থেকে আমাকে এরকম বিটাটা বের করতে হবে। তাহলে বিটার m কত হবে? p plus 1 divided by 2, মানে এখানে যেটা পাওয়ার থাকবে পাওয়ারের সাথে 1 যোগ করে ডিভাইডেড বাই 2, এটা হবে m। আর এখানে যেটা q থাকবে q এর সাথে q plus 1 divided by 2, এটা দিয়ে পাবো আমি হচ্ছে n। যখন আমি m এবং n পাবো তখন হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমি খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা বেটা, এর আগেরটুকু তুলতে পারিনি, মানে ইয়ার আগেরটুকু একটু স্ক্রল করে উপরে তুলেন স্যার। একটু করে উপরে তুললে ভালো হতো। জি স্যার এখানে। আচ্ছা আমি তোমাদেরকে এইটা দিয়ে দিব, এখনই আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, তোমরা এটা ডাউনলোড করে নিবা। এখানে লিমিটটা চেঞ্জ হলো কিভাবে? এখানে প্রথমে আচ্ছা, এইখানে ইনফিনিটি ছিল, তারপর আবার π/2। আচ্ছা, এইখানে আমি যদি লিমিটটা চেঞ্জ করি, হ্যাঁ এই যে আমি m সমান আমি twice m minus 1 সমান আমি p ধরছি না, জি আবার স্যার। এখানে twice n minus 1 সমান আমি q ধরছি, যদি আমি এখানে লিমিটটা চেঞ্জ করি, যে m এর পরিবর্তে যদি আমি 0 বসাই তখন p এর যে লিমিট 0 থাকবে, আবার যদি আমি ইনফিনিটি বসাই তখন ওইটা আমার এই π/2 হয়ে যায়। ওটা আমি ওই ধাপটুকু আমি এখানটাতে করি নাই, বাট তোমাদের যখন পরীক্ষায় আসবে, পরীক্ষায় তখন π/2 দিয়েই আসবে, তোমরা এই ফর্মুলাটা মনে রাখলেই হবে।
মানে আমি যদি লিমিটের চেঞ্জটা করি যে এম এর লিমিট যখন 0 তখন পি এর লিমিট কত, তখন পি এর লিমিট 0, আবার এম এর পরিবর্তে যদি আমি আলফা ইনফিনিটি বসাই তখন আমার যেটা কি বলে এই যে আমার এখানে যে পি এবং কিউ যেটা আছে এদের লিমিটটাও তখন চেঞ্জ হয়ে π/2 হয়ে যাবে। ওই ধাপটুকু আমার এখানে মাঝখানে করো না, এখানে আবার একটা ম্যাথ আছে, বড় ম্যাথ আছে, ম্যাথটুকু সলভ করলে স্যার পি ধরে এম বের করতে হবে আর কিউ ধরে এন বের করতে হবে। হ্যাঁ 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 এর মধ্যে। বের করতে হবে। আচ্ছা তাহলে তুমি তোমরা এই ফর্মুলাটুকু মনে রাখলেই চলবে যে ডান পাশে সাইন পি, ডান পাশে সাইড নোট লিখি স্যার। এটা আমি এমনিতে লিখে রাখছি। এটা ওই যে আমরা যখন ইয়ার অঙ্ক করছিলাম, গামার অংশ করছিলাম, গামার অংশ এরকম একটা প্রপার্টি ছিল না, গামা এন প্লাস 1 ইকুয়াল টু ছিল এন গামা এন, ওইটা আমি এখানটাতে লিখছিলাম, এটা এখানটাতে দরকার নাই। আচ্ছা তাহলে আমরা একটা ম্যাথে যাই, ম্যাথে গেলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরো এরকম একটা ম্যাথ দেয়া আছে 0 থেকে π/2 লিমিট sin টু দি পাওয়ার 5 থিটা ডি থিটা, এইটা অথবা এরকম একটা ম্যাথ দেয়া আছে, যে কোনো একটা আমাদেরকে সলভ করতে বলা হলো। হ্যাঁ সলভ করতে বলা হলো। আচ্ছা আমাদের মেইন ফর্মুলা যেটা, মেইন ফর্মুলায় সাইনও থাকতে হবে এবং কসও থাকতে হবে, দুইটাই থাকতে হবে, বাট এখানটাতে শুধুমাত্র সাইন আছে। আবার এইটা যদি করতে যাই এখানটাতে শুধুমাত্র কজ আছে। এরকম যদি থাকে শুধুমাত্র সাইন দেয়া থাকে অথবা শুধুমাত্র কজ দেয়া থাকে, তখন আমাকে সাইন থাকলে কজটা নিয়ে আসতে হবে আর কজ থাকলে সাইনটাকে নিয়ে আসতে হবে। তো সাইন থাকলে আমি কিভাবে কজ নিয়ে আসবো, দেখো এই কজের উপর যদি আমি পাওয়ার 0 দেই, 0 দিলে ওইটার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো 1 হয়ে গেলে আমার ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এই sin টু দি পাওয়ার 5 থিটাই থাকতেছে। এই জন্য আমি অতিরিক্ত এখানটাতে আমি cos এই যে উপরে পাওয়ার 0 দিয়ে একটা আমি টার্ম নিয়ে আসলাম এখানটাতে, তার মানে এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমি ভেঙে এভাবে লিখতে পারি। আচ্ছা এভাবে যদি লিখি তাহলে আমার প্রথম যেটা আছে দেখো, এই যে এইখানে যেটা হাফ আছে, হাফ থাকলো, এরপর এখানটাতে কি আসবে, গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানটাতে আসবে গামা কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2, নিচে আসবে গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2 আসবে। আচ্ছা তাহলে এখানে পি এর ভ্যালু হলো 5, কিউ এর ভ্যালু হলো 0, ঠিক কি না? পি এর ভ্যালু 5, কিউ এর ভ্যালু হলো 0। তাহলে প্রথমটায় যদি আমি আসি পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 5 প্লাস 1 মানে হলো 6, 6 ডিভাইডেড বাই 2, এটা আসলে এখানটাতে। পরেরটা হচ্ছে কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2, তো কিউ প্লাস 1 যদি হয়, কিউ এর ভ্যালু এখানটাতে 0, তার মানে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 0 প্লাস 1 তার মানে 1, 1 বাই 2 আসলো এখানটাতে। আচ্ছা নিচে কি চলে যাবে, নিচে যাবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2, তার মানে পি এর ভ্যালু হলো 5, কিউ এর ভ্যালু হলো 0 আর 2 তো 2 আছে এখানটাতে, তার মানে 5 প্লাস 0 প্লাস 2, তার মানে 7 আসতেছে, 7 ডিভাইডেড বাই 2 আসতেছে। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা এবার আমাদের যে আচ্ছা এবার যদি এবার এইটা কেন লিখছি এবার এইটা একটু তোমরা খেয়াল করো। আচ্ছা আমি এন প্লাস গামা এন প্লাস 1 যেটা আছে এটার পরিবর্তে লিখতে পারি এন গামা এন, এটার পরিবর্তে লিখতে পারি এন গামা এন। আচ্ছা তার মানে এইখানে যেটা থাকবে তার থেকে এক কম, এখানে যদি এন প্লাস 1 থাকে তার মানে এখানে থাকবে এন। এবার যদি আমি গামা এন করতে চাই, গামা এন এর মান যদি বের করতে চাই, তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি, n মাইনাস 1 গামা n মাইনাস 1, ঠিক কিনা? তার মানে এই গামার মধ্যে যেটা থাকবে তার থেকে এক কম হবে এখানটাতে, তার মানে এখানে যদি থাকে n প্লাস 1 তার মানে এখানে আসছে n, এখানে যদি থাকে n মাইনাস, এখানে যদি শুধু n থাকে তার মানে এখানে এক কমবে, তার মানে হবে n মাইনাস 1 ইনটু গামা n মাইনাস 1, তার মানে আচ্ছা ওটা না বুঝে আর সহজে বুঝো, সহজে বোঝাটা হলো এরকম। স্যার অনেকে অ্যাড হতে পারতেছেন, ওদেরকে অ্যাড করতে বলতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা অ্যাড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এবার এখানটা একটু খেয়াল করো, কই চলে গেল, আচ্ছা তাহলে এখানে 6/2 আছে, 6/2 মানে আমি গামা 3 লিখতে পারি, আর এখানটাতে থাকবে হচ্ছে গামা 1/2 থাকলো। আচ্ছা তাহলে নিচে আছে হচ্ছে গামা 7/2, গামা 7/2। আচ্ছা এইটাকে গামা 7/2 মানে হচ্ছে এটাকে লেখা যায় হচ্ছে, আমরা বলছিলাম যে গামার ভিতরে যেটা থাকবে তার থেকে হচ্ছে এক কম ফ্যাক্টোরিয়াল, যদি হয় গামা 5, 5 কে বলতে পারি আমরা 4 ফ্যাক্টোরিয়াল, 5 কে কি বলতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তো 4 ফ্যাক্টোরিয়াল যদি বলি, 4 ফ্যাক্টোরিয়াল কিভাবে শুরু হবে, 4,3 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 এরকম লাস্টে গিয়ে 1 হবে, মানে শুরু হবে 4 দিয়ে। আবার যদি এখানে গামা 6 থাকে, গামা 6 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল,
তার মানে এটা শুরু হচ্ছে 5 দিয়ে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। তার মানে যেহেতু গামার ভিতরে আছে 6, বাট আমার শুরু হচ্ছে 5 দিয়ে, তাহলে এখানে গামার ভিতরে দেয়া আছে 7/2। আমার নিচ থেকে আমি এটাকে যদি আমি ভেঙে ফেললে যেটা শুরু হবে এটাকে বলতে পারি আমি এটা থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। তার মানে 1 কম মানে 7/2 থেকে যদি 1 মাইনাস করি, 1 মাইনাস করলে হবে 5/2। কত হবে? 5/2 হবে, 5/2 ফ্যাক্টোরিয়াল হবে। তো 5/2 মানে হচ্ছে 5/2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5/2 ইনটু তার থেকে 1 কম 3/2 ইনটু তার থেকে 1 কম 1/2, এরকম করে করে এটা ডিক্রিজ হতে থাকবে। আচ্ছা, তো ডিক্রিজ যদি হয়, বুঝছি নেই স্যার। বুঝো নাই এটা? স্যার আচ্ছা, এইটা কি বলতে? আমার বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ না? না, বোর্ডটা দেখা যাচ্ছে? না জি স্যার। স্যার। আচ্ছা দাঁড়া, আমি স্ক্রিন শেয়ারে গিয়ে আবার একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, এবার মনে হয় দেখতে পাচ্ছ নাকি? জি জি স্যার। স্যার, এবার দেখা যাচ্ছে স্যার। এবার দেখা যাচ্ছে। এবার যদি দেখা যায় তাহলে আমি একটু এখানটা দাঁড়াও, মুছে নেই। আচ্ছা ধরো এখানে যদি এরকম থাকে n প্লাস 1, এটা সমান আমরা লিখতে পারি n। আচ্ছা, এটা দিয়ে ভাঙা ভাঙা লেখা আসে তো তোমরা বুঝে নিও, হ্যাঁ? ওকে স্যার। আচ্ছা, এখানে গামা n প্লাস 1, এটার পরিবর্তে আমরা লিখতে পারি n গামা n। তার মানে এখানে যা থাকবে তার থেকে 1 কম কম হবে। এবার যদি এখানে যদি থাকে শুধু গামা n, এখানে যদি থাকে শুধু গামা n, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো n মাইনাস 1, n মাইনাস 1 এখানটায় চলে যাবে হচ্ছে গামার ভিতরে চলে যাবে n মাইনাস 1। এবার যদি এখানে থাকে হচ্ছে n মাইনাস 1 যদি থাকে এখানটাতে, এখানে যদি থাকে n মাইনাস 1, তাহলে এখানটায় আসবে হচ্ছে এর থেকে 1 কম, তার মানে n মাইনাস 2, n মাইনাস 2 এটা এখানে চলে যাবে n মাইনাস 2। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এবার আমরা একটু একটা মেইন সমস্যায় চলে আসি। ধরো এখানে আমার দেয়া আছে গামা 7/2 আছে। কত দেয়া আছে? গামা 7/2। তাহলে এটাকে যদি আমি লিখি, এটাকে আমি কি লিখতে পারবো? এখানে আসবে 1 কম, তার মানে 7/2 থেকে যদি 1 কম হয় তার মানে হবে 5/2। কত হবে? 5/2। এখানে 5/2 আসবে, আর গামার ভিতরে কত থাকবে? 5/2। গামার ভিতরেও থাকবে 5/2। আচ্ছা, এবার যদি আমি এই যে গামা 5/2 যেটা আছে, গামা 5/2 যদি নিয়ে আসি, গামা 5/2, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারবো কত? এর থেকে 1 কম। 3/2। 1/2, 1 কম মানে হচ্ছে 3/2, আর গামার ভিতরেও চলে যাবে 3/2। এবার যদি 3/2 কে নিয়ে আসি, গামা 3/2, এটাকে লিখতে পারি কত আমরা? এটা হবে 1/2। 1/2, আর গামার ভিতরে চলে যাবে 1/2 চলে যাবে। এবার যদি আমি সবগুলাকে যদি আমি একত্রিত করি, সবগুলাকে একত্রিত করলে কি হয় দেখো। দেখছি ফ্রিজে সবগুলো জ্বলতেছে। আচ্ছা, সবগুলোকে একত্রিত করলে কি হবে? আমি যে এই গামা আমার গামা 7/2 ছিল, গামা 7/2 এর পরিবর্তে কি আসবে? এর পরিবর্তে আসবে 5/2। আচ্ছা, এরপর এই যে গামা 5/2 আছে, এর সাথে গামা 5/2 আছে না? গামা 5/2 আছে। গামা 5/2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3/2 গামা 3/2, ঠিক কিনা? আমি ধরো এখানটাতে আমি গামা 5/2 লিখবো না, আমি গামা 5/2 এর ভ্যালুটা লিখবো। গামা 5/2 এর ভ্যালু কত? 3/2 স্যার গামা 3/2। তাহলে এখানে আমি লিখতে পারি 3/2। আচ্ছা, এর সাথে আছে গামা 3/2, আমি গামা 3/2 লিখবো না, তার ভ্যালুটা লিখবো। তার ভ্যালুটা কত? 1/2 গামা 1/2। তাহলে এটাকে লিখতে পারি 1/2 গামা 1/2। এতটুকু স্যার ক্লিয়ার? আমার একটা প্রবলেম হয়েছে, আমি একটু লিখ নিচ্ছি, আমাকে আবার একটু অ্যাড করেন। আচ্ছা আচ্ছা, তুমি অ্যাড হও, সমস্যা নাই। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা সবাই, যে গামা 7/2 কে কিভাবে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি? এটা ক্লিয়ার সবাই? না স্যার, বুঝতেছি না। আচ্ছা, এখানে স্যার দেখেন, এখানে যেটা গামার ভিতরে থাকে ওইটা মানে ওটার চেয়ে 1 কমের ফ্যাক্টরিয়াল। তো 5/2 ফ্যাক্টরিয়াল হলে মানে ওইটার সাথে আবার 5/2 দিয়ে গামা 5/2 কেন? না না, তুমি এইটা বুঝো। ধরো এখানে যদি আমি 3 থাকে, 3 দিয়ে সহজে বুঝাই তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 3 কে আমি কি লিখতে পারি? ফ্যাক্টরিয়াল। 2
গামা 2 নাকি? যদি 2 ফ্যাক্টোরিয়ালে কিভাবে আসে সেটা বোঝাচ্ছি তোমাকে। আচ্ছা, এখানে ঠিক গামা 3 কে লিখতে পারি 2 গামা 2, আবার গামা 2 কে লিখতে পারি 1 গামা 1। গামা 1 মানে হচ্ছে 1, গামা 1 এর মান হচ্ছে 1। গামা 1 এর মান কত? গামা 1 যদি বের করি, গামা 1 এর মান হচ্ছে 1, গামা 1 এর মান হচ্ছে 1। এবার যদি এই গামা 3 যেটা আছে, গামা 3 যদি আমি একত্রিত করি, তাহলে দেখো গামা 3 সমান আমি কি লিখতে পারি? গামা 3 সমান আমি লিখতে পারি হচ্ছে, প্রথম আসলো 2, আর গামা 2 আছে এখানটাতে, গামা 2 এর পরিবর্তে আসতেছে 1 গামা 1, তাহলে এর পরিবর্তে আমি লিখলাম 1। আর যে গামা 1 যেটা আছে, গামা 1 এর মান কত? 1ই থাকতেছে। তার মানে এখানে কত আসতেছে? 2 ইনটু 1। 2 ইনটু 1 মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল। 2 ইনটু 1 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে এই যে গামা 3 কে আমরা এভাবে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে গামা 4 থাকতো, গামা 4 এর বেলাতে আসতো 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে করে আসতো। আচ্ছা, তো এটা ছিল যদি পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যাকে আমরা সরাসরি লিখতে পারি, 3 থাকলে 3 কে বলতে পারি 2 ফ্যাক্টোরিয়াল, 5 থাকলে 5 কে বলতে পারি আমি 4 ফ্যাক্টোরিয়াল। বাট এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে, ভগ্নাংশ আকারে থাকলে ওটাকে আমার এভাবে করে ভাঙতে হবে। এরকম করে ভাঙলে সবার লাস্টে গিয়ে থাকবে 1/2। এই গামা 1/2 যদি থাকে, এর মান হচ্ছে রুট পাই। এর মান কত আমি বলছিলাম? রুট পাই। এর মান হচ্ছে রুট পাই। তো এইখানটাতে আমি এটাকে ভাঙবো না। এখানটাকে আমি কেন ভাঙবো না সেটা তোমাদেরকে আমি বলি। আচ্ছা, এখানটা এটা কেন ভাঙবো না সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা এবার আমরা ম্যাথে আসি। এবার দেখো আমার উপরে কিন্তু একটা গামা 1/2 আছে। কত আছে? গামা 1/2 আছে। আচ্ছা, এই গামা 1/2 কে আমি গামা 1/2 দিয়ে আমি কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমি গামা 1/2 টাকে আমি ভাঙবো না। আচ্ছা, তাহলে এই যে গামা 7/2 ছিল, 7/2 কে আমি লিখতে পারি 5/2, 3/2, 1/2, গামা হাফ। এইটা কিভাবে আসলো সেটাই আমি তোমাদেরকে একটু আগে দেখালাম। এই যে এখানটায় যেটা ছিল, এই যে এখানটাতে এই যে গামা 7/2 কে আমরা যদি ভাঙি, এই ফর্মুলা অনুযায়ী ভাঙলে 5/2, 3/2 মানে গুণ ইন্টু 3 ইন্টু 1/2 ইন্টু গামা হাফ, এভাবে লেখা যায়। এবার ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা আবার ইয়াতে চলে যাই। স্যার করব না। এটাই শেষ আমাদের। আচ্ছা, আর কিছু বুঝতেছি না স্যার, আর করব না। আচ্ছা এইটা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমি গামা হাফ আমি কেটে দিতে পারি। যদি কেটে দেই, তাহলে আর এখানটাতে যদি আমার গামা 3 থাকে, গামা 3 এর পরিবর্তে আমি বলতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। আচ্ছা, এবার নিচের যেগুলো আছে, নিচের গুলো যদি আমি গুণ করি, গুণ করলে দেখো কত হয়। এখানে 2 আছে, 2 থাকলো, আর এখানটাতে হচ্ছে গুণ করলে 3 5 15, 15 আর নিচে থাকবে 8। নিচে কত হবে? 8 হবে, আর উপরে হবে 15। এর নিচে যেটা 8 আছে, 8টা চলে যাবে উপরে চলে যাবে। আর যেহেতু এটা গুণ আকারে ভাগ আকারে আছে, এটা আমি গুণ আকারে করে ফেললে উপরে 8 চলে যাবে। তাহলে আমি বলতে পারি এই রুট গামা 3 থেকে আসলো 2, আর এই নিচ থেকে উপরে চলে গেল 8, আর নিচে আমার অলরেডি একটা 2 আছে, আর 3 5 15 হয়ে যায়। 5 এর সাথে 3 গুণ করলে 15 হয়ে যায়। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 2 আর 2 কাটা যাবে, আর 8/15 থাকবে। তাহলে 8/15 হচ্ছে আমার এখানটায় আনসার। বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু বাসায় হোমওয়ার্ক করে নিবা। সেটা হচ্ছে, বলো স্যার হ্যাঁ শুনতেছি, বলো। হ্যাঁ স্যার, শুধু cos থাকলে sin কিভাবে আনবো? তখন ওই sin টু দি পাওয়ার 0 নিবা। যখন তো এখানে sin টু দি পাওয়ার cos এর পাওয়ার আমি 0 নিছি, তখন তুমি sin এর পাওয়ার 0 নিবা। তখন p এর ভ্যালু হবে 0। তখন p এর ভ্যালু sin এখানে, টু দি পাওয়ার 0 মানে 0 না? হ্যাঁ sin টু দি 1, sin টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো কিছু পাওয়ার 0 থাকা মানে তো 1। স্যার সাইন এর এই অঙ্কটা আরেকবার একটু, মানে সূত্রটা আরেকবার একটু বুঝিয়ে দেন। সূত্রটা হচ্ছে, দেখো এখানটাতে, এখানে যদি থাকে পি কিউ, সাইন টু দি পাওয়ার পি থিটা, কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, এটা হলো আমাদের সূত্র। এরকম যদি কোনো প্রবলেম থাকে, এটাকে আমরা বলতে পারি হাফ গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 গামা কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2, এবার ডিভাইডেড চিহ্ন, এবার হচ্ছে গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হলো আমাদের ফর্মুলাটা। হ্যাঁ, তাহলে এখানে এই সাইনের যে পাওয়ার থাকবে ওটাকে বলতেছি আমরা পি, আর কস এর যে পাওয়ার থাকবে ওটাকে বলতেছি আমরা কিউ। তো এখানটায় আমরা যদি আমাদের অঙ্ক যদি যাই, আমাদের অঙ্কে দেখো কি হচ্ছে, আমরা যেটা একটু আগে করলাম, এখানটাতে সাইনের পাওয়ার হলো 5, কজ এর পাওয়ার হলো 0। এখানে কজ এর পাওয়ার কেন 0 নিলাম? কারণ আমাদের মেইন অঙ্কটা ছিল, অঙ্কটায় কজ এর টার্মটা ছিল না।
কজের টার্ম না থাকলে কজটা নিয়ে আসতে হবে, এবং আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে হচ্ছে ওইটার ভ্যালু 1। তো 1 হয়ে গেলে আমার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, তারতম্য হবে না, এই জন্য আমি কজ টার্মটা এভাবে নিয়ে আসলাম। তাহলে এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে আমার কিউ। পি এর ভ্যালু 5, কিউ এর ভ্যালু হচ্ছে 0। এবার ওইখানে যে ফর্মুলাটা আছে ফর্মুলা দিয়ে যদি বসালে আমার এই ভ্যালুটা আসবে। বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। যদি বুঝতে পারি, এবার তোমরা কি করবা, তোমরা বাসায় এই নিচের অঙ্কগুলো করে নিবা। এখানে দেখো এখানে দুইটা ভ্যালুই দেয়া আছে, sin এর পাওয়ার হচ্ছে 7, cos এর পাওয়ার 3 দেয়া আছে, তার মানে p এর ভ্যালু 7 এখানটাতে আর q এর ভ্যালু এখানটাতে 3। এটাকে সলভ করলে একটা ভ্যালু আসবে, সলভ করলে ভ্যালুটা দেয়া আছে 1/20 ভ্যালু হবে। এবার নিচে আর একটা প্রবলেম দেয়া আছে, এই প্রবলেমটা একটু ধরে নিতে হবে। এখানটায় দেখো ওখানে কিন্তু আমাদের থিটা দেয়া ছিল, বাট এখানটাতে ডিরেক্ট থিটা দেয়া নাই, এখানে দেয়া আছে 3 থিটা 6 থিটা, মানে দুইটার কোণ অ্যাঙ্গেল ডিফারেন্ট। তো অ্যাঙ্গেল ডিফারেন্ট হলে হবে না, অ্যাঙ্গেল আমার সেম হতে হবে। এই জন্য আমি অ্যাঙ্গেল সেম করার জন্য হচ্ছে এখানে আমি ধরে নিব, এখানে অঙ্কটা দেয়া আছে তোমরা দেখলেই বুঝবা। এখানে আমি 3 থিটা সমান আমি t ধরে নিলাম অ্যাঙ্গেলটাকে সমান করার জন্য। আচ্ছা, এটা তোমরা না বুঝলে আমি নেক্সট ক্লাসে আবার বলে দিব এটা কিভাবে করতে হবে। আচ্ছা, নিচে কিছু এক্সারসাইজ দেয়া আছে, এই এক্সারসাইজ স্যার গুলো তোমরা করে স্যার বলো। এর আগেরটা একটু দেখান, যেটা মানে হোমওয়ার্ক দিছিলেন। ওটাও করে দেয়া আছে এখানটাতে, এই যে এখানে করে দেয়া আছে এই যে sin টু দি পাওয়ার 7 থিটা cos টু দি আমার পাওয়ার। এখানে আসে না কেন? স্যার এগুলো হয়তো একটু গ্রুপে দিলে মানে হয়তো বা সবাই দেখতে পারবে। হ্যাঁ আমি দিয়ে দিব, গ্রুপের ভিডিওটাও দিয়ে দিব, প্লাস হচ্ছে এই ফাইলটাও তোমাকে ওখানে দিয়ে দিব। আচ্ছা, নিচে যদি আমরা যাই, নিচে গিয়ে দেখবা যে এই যে আমরা গামা ফাংশন এবং বিটা ফাংশন করলাম, এখান দিয়ে কিছু এক্সারসাইজ দেয়া আছে। হ্যাঁ, এখানে এক্সারসাইজ দেয়া আছে এবং রেজাল্টটাও দেয়া আছে, মানে আনসার কত হবে, সাথে হিন্ট দেয়া আছে, মানে তুমি এই অঙ্কটা করতে গেলে কোনটা সমান কত ধরতে হবে সেটা বলে দেয়া আছে। তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্রথম দুইটা হচ্ছে মানে আমাদের যে সূত্র আছে সূত্র দিয়ে ইজিলি হয়ে যাবে, এখানে কোনো কিছু ধরতে হবে না, যার সূত্রের সাথে কম্পেয়ার করলে আমরা আনসার পেয়ে যাব গামা ফাংশনের যে সূত্রটা আছে ওটার সাথে। বাট নিচের দুইটা ডিরেক্টলি আমরা পাবো না আনসার। এখানে হচ্ছে ওই যে আমরা ধরে নিছিলাম যে y সমান বা t সমান ধরে নিছিলাম, ওরকম করে ধরে নিয়ে করতে হবে। তো কত সমান কত ধরতে হবে সেটা আমার এখানে বলে দেয়া আছে, তোমরা একটু ওইভাবে করে প্র্যাকটিস করবা। সিমিলারলি এই যে বিটা ফাংশন দিয়েও এখানে এক্সারসাইজ দেয়া আছে, এখানেও হিন্ট দেয়া আছে যে কত সমান কত ধরতে হবে। বুঝছি কিনা? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এটা প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে যদি আবার কোনো প্রবলেম থাকে তখন হচ্ছে আমি আবার সেই প্রবলেম গুলো সলভ করে দিব। আচ্ছা, এখন আমি আমাদের নেক্সট ক্লাস কখন হবে আবার? সেটা আমি জানাবো কবে নিব। আর এখন শেষ করার আগে আমি একটু তোমাদের স্ক্রিনশট রাখবো, কারা কারা প্রেজেন্ট ছিলা, কেউ নতুন করে আর লিভ নিও না। হ্যাঁ, আমি এখন একটু স্ক্রিনশট গুলো নিব। আর আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, তোমাদের কারো কোনো জানার আছে এখন? কেউ নতুন করে লিভ নিও না, লিভ নিলে কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে। আমি এখন স্ক্রিনশট রাখবো। স্যার প্রত্যেকদিন কি 4টা থেকে হবে? না, 4টায় হবে না, আমার হচ্ছে 19 তারিখ পর্যন্ত হচ্ছে ভাইবা আছে তোমাদের 402 এর আপুদের ভাইয়াদের সাথে। এই 19 তারিখ পর্যন্ত হচ্ছে যদি সকালে ক্লাস থাকে সেটা হচ্ছে আমাকে এভাবে বিকেলে নিতে হবে। আর এর পরবর্তীতে আমাদের মনে হয় আর দুইটা ক্লাস নিলেই মোটামুটি শেষ হয়ে যাবে, আমাদের বেশি ক্লাস নিতে হবে না। দুইটা হয়তো পরীক্ষার আগে সাজেশন দিন কিছু স্যার, পারবো না নাকি? সাজেশন আর দিতে মিড হবে। টার্ম পরীক্ষা হয় নাই, এই তারপরে হচ্ছে একটু সাজেশন দিয়েন স্যার, অবস্থা তো খুবই খারাপ স্যার, পড়াশোনা তো। আচ্ছা, পরীক্ষা 4 আসুক, মাস পড়াশোনা হয়। পরীক্ষা আসলে দেন দেখা যাবে। স্যার একটু স্যার জোরে বলেন। স্যার আর ওই সব শীট গুলো একটা পিডিএফ দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, দিব। স্যার স্যার আজকে যা হোমওয়ার্ক দিছেন ওগুলো কোথায় পাবো? আমি গ্রুপে শেয়ার করে দিব। আচ্ছা স্যার। স্যার আমার স্যার নামটা স্যার একটু স্যার চেঞ্জ করতে ভুলে গেছি স্যার, নামটা একটু দেখলে ভালো হতো স্যার। ভালো।
স্যার আমারটা ফার্স্ট নেমটা নিয়েন, তাহলিল শুধু। আমারটা সৌমেন স্যার। পরেরটা স্যার আমার ডাক নাম ওইটা নাই। মার্জিয়া। আচ্ছা, আজকে তাহলে আমাদের এ পর্যন্তই। হ্যাঁ, আমি তোমাদের স্ক্রিনশট রেখে দিছি। আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর এর মধ্যে তোমরা প্র্যাকটিস করো, যদি কোনো সমস্যা থাকে আমাকে ইভেন্ট গ্রুপে নক করতে পারো, স্যার আমরা এই অংশটা বুঝি নাই, ওখানে যদি স্ক্রিন দাও আমি ওখান থেকে সলভ করার ট্রাই করব। ঠিক আছে? আর আচ্ছা সবাই স্যার, ভালো স্যার থাকো। আমার নামটা একটু স্যার। স্যার আমার নাম তোমার নেক্সট নামগুলো ক্লাস একটু বললে। কবে বললে ভালো হতো। আচ্ছা, আমি এখানে হচ্ছে চেঞ্জ করতে হবে। কয়েকজনের নাম হচ্ছে এখানে দেয়া নাই, যাদের নামগুলো দেয়া নাই আমি পরে তোমরা আমাকে গ্রুপে দিয়ে দিও যাদের নামগুলো এখানে দেয়া নাই। ঠিক আছে? স্যার যাদের আমার নাম আছে পূজা। আমি বলছি তোমাদের নাম তো এখানটাতে, অনেকের নাম এখানটাতে আছে। হ্যাঁ, যাদের নাম হচ্ছে এখানে মোটেই দেয়া নাই, যেমন কিছু র্যান্ডম নাম্বার লেটার চলে আসছে, ওই নামগুলো যারা আছে তারা আমাকে গ্রুপে বলে দিও যে স্যার আমরা এরা এরা ছিলাম, আমাদের নামগুলো এখানটাতে দেয়া ছিল না। আর এরপর পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যেটা করবা, নামের পাশে রোল নাম্বারটা লিখে নিবা। হ্যাঁ, যখন তোমরা ক্লাসে জয়েন করবে তার আগে এডিট করে রোল নাম্বারটা লিখে নিবা, তাতে আমার সুবিধা হবে যে কারা কারা প্রেজেন্ট ছিল ওটা আইডেন্টিফাই করতে। স্যার আমারটা আছে নাকি দেখেন। বুঝি নাই। আছে, তোরটা আছে। সৌমেন বিশ্বাস স্যার। আচ্ছা, এই অ্যাটেন্ডেন্স স্যার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাসটা আমি জানাবো, গ্রুপে জানাবো কবে নেব। ও আচ্ছা স্যার, একটু জানাই দিন। ঠিক আছে, স্যার, তাহলে আজকে পর্যন্তই। হ্যাঁ স্যার নেক্সট ক্লাস থেকে স্যার যখন আপনি ক্লাস দিবেন সবাইকে স্যার নিজে থেকে মিউট হয়ে থাকতে বলিয়েন। আপনি আমাদেরকে মিউট করে দিলে আমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করতে পারবো না। আর সবাই যদি মিউট না হয় স্যার, টপ সাউন্ড গুলো একসাথে এসে স্যার একটা অদ্ভুত সাউন্ড আসে স্যার আপনার কথার সময় সাথে সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তাহলে আমি নেক্সট ক্লাসে করে দেব। ঠিক আছে।